আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি আচ্ছা, জি স্যার। ভেরি গুড। তো আমরা পড়ছিলাম হচ্ছে টিএস ইলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড রুফক, আর এদিকে দেওয়া আছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। কী অবস্থা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের, বলো? সবটা শেষ। শেষ করছো সবাই? 26 তারিখে শেষ হয়েছে। আচ্ছা, তো যেহেতু আমরা লাভ সং অফ আলফ্রেড জে প্রুফক শুরু করেছি, এই কবিতাটা শেষ করার পরে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে একটু কথা বলবো, দিয়ে ওটাকে শেষ করে দিব, ঠিক আছে? আর আমি কোশ্চেন আনসারগুলো একটু প্রিপেয়ার করতেছি, একটু সময় লাগবে, কারণ তোমাদের তো প্রিপেয়ার করার থাকে না। আমি যেহেতু অলরেডি আগের যেটা ডাব্লিউবিএডসের করতেছি ওটা শীঘ্রই শেয়ার করে দিব। তাহলে নেক্সট যে নভেলটা আছে সেটা আমি দিয়ে দিই, তোমরা ওটা পড়া শুরু করে দাও, ঠিক আছে? আর লাভ সং অফ আলফ্রেড জে প্রুফক এটা শেষ হলেই আমরা ওটা নিয়ে কথা বলে ওটাকে একটু কাভার করে দিব, হ্যাঁ? কারণ যেহেতু এটা আমরা শুরু করছি, এটাকে আচ্ছা স্যার। শেষ করে দিই আগে। তাহলে নেক্সট নভেল আছে কি, জেনায়ার? টেল অফ টু সিটিজ মনে টেল হয় অফ, স্যার। দ্বারা দেখি, সবগুলো নভেল কিন্তু খুবই খুবই মানে কি বলবো, ইন্টারেস্টিং। টেল অফ টু সিটিজ, হ্যাঁ। এটা মোটামুটি জুলাই দিয়ে দিলাম। ও কতদিন সময় দিচ্ছে, 1 মাস কেন? হ্যাঁ জুলাই, তাহলে 26, সরি 29, আজকে তো 29, 26 তো না। তাহলে মোটামুটি এটাতে আমি 10 জুলাই পর্যন্ত দিলাম, হ্যাঁ? শেষ করবা কিন্তু এর ভিতরে। আর এটা নিয়ে আমরা এটা শেষ করার পরে কথা বলবো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা সরাসরি আমাদের তাহলে মূল আলোচনায় চলে যাই। তো গতদিন আমরা মডার্নিস্ট পোয়েট্রি, তাই তো, তার ফিচার, হ্যাঁ, তারপর হচ্ছে এক্ষেত্রে কোন কোন কবির কি কি অবদান এবং সবচেয়ে ইম্পর্টেন্সটা কী, হ্যাঁ, এই কবিতার সবচেয়ে গুরুত্বটা কী সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পড়েছি। যে মডার্নিস্ট থিওরির মানে সেটা নভেল দিয়ে হতে পারে, সেটা পোয়েট্রি দিয়ে হতে পারে, ড্রামা দিয়ে হতে পারে, কিন্তু পোয়েট্রির মধ্যে এই টিএস ইলিয়টের এই একটা কবিতা যেটা কি করছে বলো, ইংলিশ, তাই তো, সাহিত্যের যে মডার্নিস্ট থিওরি সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। বিশেষ করে কোন 2-3টা বৈশিষ্ট্যের জন্য বলো, মানুষের কোন 2-3টা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে এই কবিতার মাধ্যম দিয়ে, ক্যারেক্টারগুলো? স্যার প্রথমত স্যার ইন্ট্রোস্পেকটিভ স্যার, হুম তারপরে স্যার ইন্টেরিয়র মোনোলগ, হুম স্ট্রিম অফ কনসাসনেস। হুম 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 আচ্ছা, এগুলোই তো স্যার। হ্যাঁ, অ্যালিনেশন অ্যান্ড ডিসিলিশনমেন্ট, তাই তো, মানুষের মধ্যে সবচেয়ে বড় যে দেখো হচ্ছে মডার্নিস্ট পোয়েট্রি ফ্রিকুয়েন্টলি এক্সপ্লোর থিমস অফ অ্যালিনেশন, লনলিনেস অ্যান্ড স্পিরিচুয়াল এমটিনেস, হ্যাঁ, এই জায়গাগুলো। এবং সেক্ষেত্রে দ্য যে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এটা কী করছে, প্রেজেন্টস অফ ম্যান প্যারালাইজড বাই সেলফ ডাউট, অ্যাফ্রেড অফ কানেকশন অ্যান্ড অ্যাকশন, এরকম একজন মানুষকে কিন্তু তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ইন্টেরিয়র মনোরগ কী জিনিস, স্ট্রিম অফ কনসিয়াসনেস কী জিনিস, এগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তো যাই হোক, এগুলো নিয়ে আর আমি কথা বলছি না, এগুলো নিশ্চয়ই তোমরা আবার রিভিশন দিয়েছো নাকি? একবারে আমরা সরাসরি জি কবিতাতে স্যার। চলে যাবো, এবং কবিতারও কিছু অংশ তোমাদের একটু পড়তে বলেছিলাম, এখন তোমরা পড়েছো কি না আমি জানি না, আশা করি পড়েছো। পড়ছো না পড়নি? জি স্যার করেছি স্যার। বাকিদের কি অবস্থা, সব একটু সংকেত টঙ্কেত দাও। পড়ছি স্যার। হ্যাঁ, এখন এমনভাবে পড়তে হবে, আমি আগেই বলেছি যে ভাইবার জন্য কিন্তু প্রস্তুতি আলাদা করে হয় না, ঠিক আছে? ভাইবার প্রস্তুতি কিন্তু হয়ে যায়। ভাইবার যে 100 মার্কের পরীক্ষা, ভাইবা কিন্তু তোমাদের জন্য 100 মার্ক, হ্যাঁ। মাস্টার্সে হয়তো 50, তোমাদের জন্য 100, হ্যাঁ। 100 না, দেখি তো ক্রেডিট কত ভাইবা। স্যার 100। 100। তাহলে 100 মানে এই প্রস্তুতিটা তোমার আলাদা করে যে স্যার ফাইনাল পরীক্ষার পরে ভাইবার প্রস্তুতি নিব, তুমি কোনো লেজ খুঁজে পাবা না যে কোথা থেকে কী শুরু করব। অতএব যা পড়াশোনা এখনই সেটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু শুরু করি, যেহেতু
সবাই একটু কথা কম বলতেছো, তার মানে কিছু একটা গুড সোলাইয়ের ভিতর আছে। হ্যাঁ, তো আমরা একটু পড়া শুরু করি। যেহেতু আমি প্যারাফ্রেজ এবং অরিজিনাল টেক্সট দুটো পাশাপাশি দেওয়ার চেষ্টা করেছি, এখান থেকে তোমরা একটু বুঝে নিবা। তারপরে আছে সামারি এক্সপ্লেনেশন, এগুলো নিয়ে আমি খুব একটা কথা বলবো না, যেহেতু আমি দিয়ে দিয়েছি, তোমরা নিজেরাই একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। তো এখানে আমরা দেখছি কাকে বলো, এই টাইটেলে নাম দেওয়া আছে। হ্যাঁ, কবিতার টাইটেলে যার নাম দেওয়া আছে সে হচ্ছে কি আমি নাকি আই, দ্য স্পিকার, দ্য স্পিকার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, যাকে একটা পার্সোনা হিসাবে ক্রিয়েট করা হয়েছে, প্রুফক। হ্যাঁ, আলফ্রেড প্রুফক। হ্যাঁ, তা বলছে লেট আস গো দেন ইউ অ্যান্ড আই, বলছে চলো তুমি এবং আমি মিলে কী করে যাবো, হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই, যখন কি সন্ধ্যা নেমে আসবে, এরকম আর কি বিষয়টা। দেখো, হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই মানে কি, সন্ধ্যাটা আকাশের বিপরীতে থাকা। আকাশ তো কখনো অন্ধকার হয় না, আকাশ আকাশের মতোই থাকে নাকি, শুধু সূর্যের আলো থাকা না থাকার উপর ডিপেন্ড করে। তার মানে যখন সন্ধ্যা নেমে আসে, তার মানে মূল মিনিংটা হলো কি, যে হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই, মানে যখন সন্ধ্যা নেমে আসবে, লাইক আ পেশেন্ট এথারাইজ আপন আ টেবল। হ্যাঁ, ঠিক সন্ধ্যাটা কেমনভাবে নেমে আসবে, ঠিক তেমনভাবে যেমন করে অপারেশন টেবিলে একজন মানুষকে কি দেওয়া হয় বলো তো, অজ্ঞান করে দেওয়া হয় না অনেক সময়, হ্যাঁ স্যার। জি স্যার। অজ্ঞান করে দেওয়া হয় না। তাই বলছে একজন অপারেশন টেবিলে, ঠিক আছে, যেমন একজন পেশেন্টকে ড্রাগ দিয়ে তাকে শুইয়ে রাখা হয়, অজ্ঞান করে দেওয়া হয় স্থির অবস্থায়, ঠিক ওইরকমভাবে সন্ধ্যাটা যখন হ্যাঁ পুরো পৃথিবীর উপরে নেমে আসবে, তখন চলো লেট আস গো থ্রু সার্টেন হাফ ডিজার্টেড স্ট্রিট। চলো সেই রাস্তাতে আমরা হাঁটবো। হ্যাঁ, বলছে কি লেট আস গো থ্রু সার্টেন হাফ ডেজার্টেড স্ট্রিট। হাফ ডেজার্টেড মানে কি, মানুষ পুরোপুরি শূন্য হয়ে যায়নি, মোটামুটি মানুষ হয়তো সন্ধ্যা নেমে আসলে কি হয়, মানুষ সবাই তার বাসায় ফিরে যায়। তার মানে দিনের বেলায় রাস্তা থাকে কি খুবই মানে জনাকীর্ণ, সেটা আপাতত হাফ ডেজার্টেড হয়ে যাবে। অ্যান্ড দ্য মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইটস, দেখো, অ্যান্ড দ্য মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস। তখন আমরা যাব কি বলো, হচ্ছে কি দ্য মাটারিং রিট্রিটস। মাটারিং মানে কি, ওই ধরো মানুষ কথা বলতে বলতে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি বা চলি, তখন কি মানুষের প্রত্যেকের কথার কি আমাদের কোনো ইয়া থাকে, আমরা কি সবাই সবার কথার প্রতি কি অ্যাটেনশন দিই বলো তো, বলো, না স্যার। আমরা কিন্তু অ্যাটেনশন দিই না, কিন্তু সবাই তো কথা বলতেছে। তো এরকম দ্য মাটারিং রিট্রিটস মানে কি, গল্প করতে করতে সবাই হয়তো বাসার দিকে ফিরতেছে, অফ রেস্টলেস নাইটস। হ্যাঁ, তাহলে দ্য মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস। তাহলে আমরা যাব কোথায় যাব বলো, অন্তত একটা কোনো একটা সস্তা হোটেলে নাকি। তাই বলছি দেখো, হ্যাঁ, যে আমরা হোটেলে যাব, গিয়ে খাবো, কারণ হয়তো ওইরকম টাকা পয়সা আমার নাই। তাই বলছে অ্যান্ড সডাস্ট রেস্টুরেন্টস উইথ অয়েস্টার সেলস। সডাস্ট রেস্টুরেন্ট মানে এখানে রেস্টুরেন্টটা কি, যদি চিপ হোটেল যেগুলো হয় রাস্তার পাশে যে সকল হোটেলগুলো থাকে, সেগুলো কি খুব পরিষ্কার পরিচ্ছন্ন 5 স্টার হোটেলের মতো বলো তো। না স্যার। হ্যাঁ, মোটামুটি সডাস্ট মানে কি, হয়তো দেখা যাচ্ছে কাঠের গুঁড়া, তাই তো, বা হয়তো দেখা যাচ্ছে ময়লা আবর্জনা পড়ে ময়লা হয়ে আছে, এবং বিশেষ করে অয়েস্টার শেল পড়ে থাকে। অয়েস্টার বুঝো, অয়েস্টার মানে, অয়েস্টার শেল বলতে কি বোঝায়, হ্যাঁ বুঝি নাই, বলো ভালো করে। ঝিনুকের খোলস। এই যে, হ্যাঁ, তার মানে কি ওই হোটেলগুলোতে এগুলো কি কে হয়, এগুলো আসবে কোত্থেকে হঠাৎ করে, অয়েস্টার শেল ওই হোটেলে আসবে কেন বলো। সি ফুড বিক্রি করা হয়েছে। হ্যাঁ, ওখানে হয়তো বিক্রি করা হয়, ওখানে মানুষ খায়, হ্যাঁ এরকম আর কি। তাই বলছে যে এমন একটা হোটেলে যাব যেটা হবে চিপ অ্যান্ড সডাস্ট রেস্টুরেন্টস উইথ অয়েস্টার শেল। শুধু শুধু রেস্টুরেন্টটা ডার্টি হয়ে আছে, হ্যাঁ, সডাস্ট দিয়ে, শুধু তাই না, আশেপাশে হয়তো বা অয়েস্টার সেলগুলো পড়ে আছে। আর স্ট্রিটস দ্যাট ফলো লাইক আ টেডিয়াস আর্গুমেন্ট অফ ইনসিডিয়াস ইন্টেন্ট টু লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোশ্চেন। মানে এরকম একটা কোশ্চেনের কথা বলেই থেমে যাচ্ছে। হ্যাঁ, এবং কী বলবো, বলছে কি অ্যান্ড স্ট্রিটস দ্যাট ফলো লাইক আ টেডিয়াস আর্গুমেন্ট, এবং হচ্ছে কি আমরা দেখো বলছে কি আমরা ওই রাস্তা ফলো করবো না, স্ট্রিটস দ্যাট ফলো, তেমন
রাস্তা কি আসলে ফলো করবে কাউকে, নাকি আমরা রাস্তা ফলো করব বলো তো? স্যার আমরা রাস্তা ফলো করি। আমরা ফলো করবো, কিন্তু বলা হচ্ছে যেন রাস্তায় যেন ফলো করবে। আসলে রাস্তা ফলো করে না, ওটা অনেক সময় কবিরা একজনের অ্যাডজেক্টিভ আর একজনের ঘাড়ে চাপিয়ে দেয়, একজনের মানে কি বলবো কথা আর একজনের উপর চাপিয়ে দিয়ে একটা কাব্যিক ওয়ে তৈরি করার চেষ্টা করে। তো এখানে সেটা বলা হচ্ছে যে স্ট্রিট দ্যার ফলো লাইক আ টেডিয়াস আর্গুমেন্ট। আমরা হয়তো টেডিয়াস মানে কি খুবই একটা মানে কি বলবো নিরানন্দপূর্ণ। আমরা যখন কথা বলি, মনে করো যে বিশেষ করে যখন আমরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই, হাঁটাহাঁটি করি রাস্তা দিয়ে, তখন কি আমরা কি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি বলো তো? আমাদের মনে কি খুব গুরুত্বপূর্ণ কথা থাকে? না স্যার, মোটামুটি আগে জাস্ট থাকা। কথা বলার জন্য কথা বলি, আমরা মজা করি, কারোর সম্পর্কে দুর্নাম করি, কারো নামে ইয়া করি, মানে কি আনইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে যেমন আমরা রাস্তায় হেঁটে চলে যাই, ওরকমভাবে আমরাও চলবো। তাই বলছে স্ট্রিটস দ্যাট ফলো লাইক আ টেডিয়াস আর্গুমেন্ট অফ ইনসিডিয়াস ইন্টেন্ট। ইনসিডিয়াস মানে কি বলো? ইনসিডিয়াস ইন্টেন্ট মানে তো ইচ্ছা বা এটা বুঝলাম, কিন্তু অ্যাডজেক্টিভটা দিয়ে কি বলছে? ইনসিডিয়াস। দেখো যে আমরা এটা মানে কি, দেখো এই জায়গায় বলছে প্রিসিডিং ইন আ গ্র্যাজুয়াল সাটল ওয়ে, মানে খুবই চতুর, তাই বলছে বাট উইথ আ ভেরি হার্মফুল ইফেক্টস। মানে কারো সম্পর্কে যদি বলো না যে কারো সম্পর্কে আমরা হয়তো এই যে এখানে যেটা বলবে আর ডাল বাট স্নিকি আর্গুমেন্ট, মানে কারো সম্পর্কে খারাপ কথাবার্তা, যেটা আমরা জেনারেলি করে থাকি। আমরা যখন বন্ধুরা একসাথে থাকি, যে বন্ধুটা অনুপস্থিত তাকে নিয়ে কিন্তু আমরা মজা করি না, তার সম্পর্কে যত দুর্নাম করি, এরকম আমাদের বৈশিষ্ট্য কিনা বলো? মোটামুটি যত ভালো বন্ধুই হোক, তাই করি স্যার। আমরা কিন্তু এটাই করি, যে অনুপস্থিত তার সম্পর্কে কিন্তু আমাদের শুরু হয়ে যায় কাহিনী। তাকে যত রকমের তার নামে যত দুর্নাম করা, তাকে যতভাবে খারাপ বলা যায় আমরা বলি। আবার সে যখন এসেছে মনে করে আরেকজন চলে গেছে, এবার শুরু হবে তার সম্পর্কে কথাবার্তা, কিন্তু আমরা সবাই কিন্তু বন্ধু। আবার আমরা নাকি সবাই বন্ধু, এরকমই জীবন মানুষের। তো এরকমভাবে মানে দেখো, এটার মানে বোঝালো যে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, চলো আমরা যাই, চলো ঠিক আছে তো, যে চলি কোথাও যাই, গিয়ে নিজের মতো করে সময় ব্যয় করি, যেখানে আমাদের বিশাল স্বপ্ন থাকবে না, যেখানে আমরা আমাদের মতো করে কিছু সময় কাটাতে পারবো। ঠিক আছে, তাই বলছে যে টু লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোশ্চেন, এবং চলো গিয়ে তোমার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং একটা ওভারওয়েলমিং মানে কি, যে কোশ্চেন নিয়ে আমরা অনেক দিন ধরে সমাধানের চেষ্টা করছি, চলো আজকে সেই কোশ্চেন বা সেই বিষয়টা নিয়ে আজকে সমাধান করে ফেলি। সুতরাং পরে বলছে ও ডু নট আস্ক, ও দয়া করে এখন জিজ্ঞাসা করো না হোয়াট ইট ইজ, কোশ্চেনটা কি, লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট। চলো প্রথমে আমরা যাই এবং একটু ঘোরাঘুরি করি, একটু এনজয় করি, তারপরে এসব বিষয় নিয়ে আলোচনা করি। দেখো আমরা কিন্তু কিছুক্ষণ সময় মানে তার মধ্যে একটা ভয় কাজ করছে না। প্রথমে বলতেছে চলো আমরা একটা বিষয় নিয়ে আজকে সমাধান করে ফেলবো, পরক্ষণেই বলতেছে না এখন দরকার নেই, আগে ঘুরে টুরে নিই, তারপরে দেখা যাবে, পরে আমরা ওটা বিষয় নিয়ে ভাববো। মানে কি এরকমটা হয় না অনেক সময়, দেখা যায় আমরা হয়তো কাউকে কোনো কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলতে গেছি, বলতে গিয়ে মানে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি না, যে বলতে গিয়েও যেন বলতে পারি না, যে কি মনে করে কি হয়, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বোঝাচ্ছে না, যে একটা দ্বিধার মধ্যে আছে, এরকম কিছু বোঝাচ্ছে কিনা বলো? একটা সেন্স আছে কিনা এর ভিতরে? হ্যাঁ স্যার আছে। জি স্যার। তো দেখো এখানে কি বলছে, ইন দিস ওপেনিং লাইন্স দ্য স্পিকার জে আলফ্রেড প্রুফক ইনভাইটস দ্য রিডার অর আ কম্পেনিয়ন। আমরা জানি না আসলে সে কে, ধরে নিতে পারি তার সত্তা, হতে পারে আমাদের রিডারদেরকে বোঝাচ্ছে, অথবা কোনো সঙ্গীকে বোঝাচ্ছে, যে চলো আমরা যাই টু টেক আ ওয়াক উইথ হিম থ্রু আর ড্রিয়ারি অ্যান্ড ডিকেইং আরবান ল্যান্ডস্কেপ। দেখো যেটা সন্ধ্যা হয়ে আসছে এরকম। দ্য ইভিনিং ইজ ডিসক্রাইব ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ডিস্টর্টিং সিমিলি। দেখো এটা সেই ইয়ার মতো, জন ডানের মতো। কী ধরনের সিমিলি ইউজ করা হয়েছে? ফারফেস্ট নাকি ফারফেস সিমিলি ইউজ করা বা মেটাফর ইউজ করাকে আমরা কি বলছিলাম ওই সময় মেটাফিজিক্যাল পয়েন্টটিতে? স্যার কনসিটের মতো নাকি? তো এরকম যেন কথা, লাইক আ ড্রাগড পেশেন্ট অন আ অপারেশন টেবিল। দেখো সাজেস্টিং আ লাইফলেস অ্যান্ড মোশনলেস, যেন পুরো পরিবেশটাই কেমন জানি ঘুমোট, নিরানন্দপূর্ণ, আনন্দময় না, এরকম। অ্যাজ দে ওয়াক থ্রু লনলি হাফ ডিজার্টেড স্ট্রিট দে পাস চিপ হোটেলস, শ্যাভি রেস্টুরেন্টস, সিম্বলাইজিং দ্য এমটিনেস, আইসোলেশন অ্যান্ড মোনোটোনি অফ মডার্ন লাইফ। দেখো মডার্ন সিটি লাইফ। The winding street compared to a tedious and suspicious argument seem to lead toward a vague but significant overwhelming question. However, Prufrock immediately avoids explaining what the question is, showing his indecision and fear of
confrontation. Instead of addressing it, he suggests that they simply go and make our visit. মানে চলো আমরা জাস্ট ভ্রমণ করি আজকে, ইন্ডিকেটিং হিজ টেন্ডেন্সি টু ডিলে, অ্যাভয়েড অর রিট্রিট ফ্রম মিনিংফুল অ্যাকশন আর কমিউনিকেশন. দিস লাইন সেট দ্য টোন অফ দ্য পোয়েম, রিভিলিং থিমস অফ এলিনেশন, ইমোশনাল প্যারালাইসিস, ইনসিকিউরিটি অ্যান্ড মডার্ন ডিসইলিউশন. মানে পুরো পরিবেশটাও কি মনে হলো যে আই ওয়ান্ডার লনলেস এ ক্লাউডের মতো আমাদের মনকে খুশি করে দিল পুরো পরিবেশটা, এরকম কিছু? না স্যার, হ্যাঁ, না স্যার। কেমন যেন ওই ঢাকা শহরের মতো না, ঢাকা শহরে নিরানন্দপূর্ণ একটা পরিবেশকে যেন নির্দেশ করলো, যেন মানে কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, থাকলেও সেটা নিয়ে খুব একটা আগ্রহ থাকলেও সমাধানের চেষ্টা নেই। হ্যাঁ, গুমোট একটা পরিবেশ। হ্যাঁ, সবাই হইচই করতেছে কিন্তু কথার কোনো মিনিং নাই, সবাই কী নিয়ে কথা বলছে তার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু আমরা আমাদের জীবন চালিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এরপর কি বলছে? বলছে আমরা সেই রুমে যাব। দেখো বলছে ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো। এটা এই কথাটা কিন্তু, এই লাইনটা কিন্তু বারবার আসবে। তার মানে কি তারা অলরেডি একটা চিপ হোটেলে ঢুকে পড়ছে নাকি? তারা একটা চিপ হোটেলে ঢুকে পড়ছে বা একটা হোটেলে ঢুকছে, যেখানে কি কী করতেছে বিশেষ করে দেখো, ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলোকে মনে আছে? মাইকেল অ্যাঞ্জেলোকে? হ্যাঁ বলো। চিত্রশিল্পী। চিত্রশিল্পী তো আলাদা, পেইন্টার, তাই তো? দেখো দ্য নেম অফ মাইকেল অ্যাঞ্জেলো, এটা তো আমরা থার্ড ইয়ারে পড়েছিলাম কোথায়, তোমার হচ্ছে ওই যে অ্যান্ড্রিয়া ডেল সার্টো। অ্যাঙ্গেলো বলা হচ্ছিল, অ্যাঙ্গেলো। হ্যাঁ, দ্য নেম মাইকেল অ্যাঞ্জেলো ইজ অফ ইটালিয়ান অরিজিন অ্যান্ড কম্বাইন্স দ্য নেমস মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেলো। হ্যাঁ, ইট ক্যান বি ট্রান্সলেটেড মাইকেল দ্য অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলো বলতে অ্যাঞ্জেলকে বোঝায়, হু ইজ লাইক গড। দ্য ফেমাস বিয়ারার অফ দ্য নেম ইজ রেনেসাস আর্টিস্ট, হ্যাঁ, মাইকেল অ্যাঞ্জেলো। দেখো বুওনারুটি নন ফর ওয়ার্কস লাইক দেখো সিস্টেন চ্যাপেল সিলিং বা স্ট্যাচু অফ ডেভিড ইত্যাদি, তিনি অনেক কিছু বানিয়েছেন, অনেক পেন্টিং করেছেন এই জন্য। তো এখানে দেখানো হচ্ছে আমরা অনেক সময় আছি না যে ভান নিয়ে আমরা খুব, যে আমরা সেই ইয়ার মতো, মনে আছে লাঞ্ছনের মতো, লাঞ্ছন গল্পটা মনে আছে? দ্য লেডি রাইটারের সাথে কী নিয়ে কথা বলছিল? আর্ট এবং মিউজিক নিয়ে কথা বলছে। মানে সে বোঝাতে যাচ্ছে সে খুব কালচার মাইন্ডেড। হ্যাঁ, সে আবল তাবল নিয়ে ওসব কথা বলে না, সে সবসময় হাই প্রোফাইল ব্যক্তিদের সাথে ঘোরে। হ্যাঁ, তার কথাবার্তার মধ্যে সবসময় আর্ট থাকে, মিউজিক থাকে, সায়েন্স থাকে, মানে অনেক উন্নত কথাবার্তা যেন তারা বলে। তো এখানেও তারা যখন এক জায়গায় এসেছে তখন কি দেখতেছে যে উইমেনেরা আসা যাওয়া করতেছে, এবং তারা যখন আসা যাওয়া করতেছে তাদের একটাই কথা, কি বলো? তাদের কথা হচ্ছে কি নিয়ে? মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে। মানে দেখাচ্ছে মেয়েরা খুব অনেকটা ওই যে রেপ অফ দ্য লকের কথা মনে আছে? জি স্যার। হ্যাঁ, সুপারফিশিয়াল বাট দে আর থিঙ্কিং দ্যাট দে আর ডুইং সামথিং, হ্যাঁ, ভেরি হাই, হ্যাঁ, হাই প্রোফাইল কোনো কাজ যেন তারা করতেছে, খুব ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট কোনো কিছু বিষয় নিয়ে যেন কথা বলছে। তো এখানে হচ্ছে যার দুটা লাইন বলছে, দিস কাপলেট ইজ রিপিটেড ইন এই পোয়েমে সার্ভ অ্যাজ আ সিম্বল অফ শ্যালো, দেখো শ্যালো সোশ্যাল রিচুয়ালস অ্যান্ড সুপারফিশিয়াল কনভারসেশনস। দেখাচ্ছে যে তারা এই নিয়ে কথা বলে, ওই কথা নিয়ে ভাবে, কিন্তু আসলে ভিতরে কিছু নাই। দ্য মেনশন অফ মাইকেল অ্যাঞ্জেলো ইজ দেখো আ সিম্বল অফ হাই আর্ট অ্যান্ড কালচার, কন্ট্রাস্ট উইথ দ্য স্পিকার্স ফিলিং অফ ইনসিকিউরিটি অ্যান্ড ইনসিগনিফিকেন্স। দ্য লাইন ইমপ্লাইজ দ্যাট দ্য উইমেন আর নট ডিপলি এনগেজিং উইথ মাইকেল অ্যাঞ্জেলোস ওয়ার্ক, কিন্তু তারা খুব কথা বলছে, বাট রাদার ইউজিং হিজ নেম টু অ্যাপিয়ার কালচার্ড অর ইন্টালেকচুয়াল ইন আ প্রিটেনশাস সোশ্যাল সেটিং, অনেকটা ওই সেই লেডির মতো। ফর প্রুফ অফ দিস রিপিটেড অবজারভেশন এমফাসাইজ হিজ অ্যালিনেশন অ্যান্ড ইনএবিলিটি টু কানেক্ট ইন সাচ এনভায়রনমেন্ট, যে সে এরকম সুপারফিশিয়াল বিষয়ে সে নিজেকে যেন যুক্ত করতে পারছে না। হ্যাঁ, সে এইগুলোকে মানে সবাই যেমন একটা ভাড়ামির মধ্যে আছে, সবাই যেন একটা ভানের ভিতরে আছে। হ্যাঁ, এবং সবাই মনে করতেছে দেশের কী উপকার করে ফেলতেছে, কিন্তু আসলে এগুলো যে কত ক্ষতি হচ্ছে হয়তো বা সেটার সাথে সে কানেক্ট করতে পারছে না। মানে কি, সে হয়তো আত্মসচেতন, সে হয়তো খুবই সেলফ কনশাস, হ্যাঁ, এবং সেলফ কনশাস হওয়ার কারণে সেই বিষয়গুলো যখন ভাবছে তখন তার হয়তো এগুলোর সাথে যুক্ত হতে ভালো লাগছে না। হ্যাঁ, শ্যালো মাইন্ডেড মনে হচ্ছে যে সবাই। তাই বলছে হি ফিলস
intimidated, unworthy, and perhaps simply bored by this conversation. মানে এগুলো তার ভালো লাগছে না, which heightens his sense of paralysis and inadequacy. এবং এই কথাগুলোই তার ভিতরে এক ধরনের প্যারালাইসিস সৃষ্টি করছে, মানে কি, মানে অবসন্নতা তৈরি করছে, এবং মনে হচ্ছে যে সে যেন এগুলোর সাথে মানানসই না, এগুলোর সাথে যেন তার মানায় না, চলে না, এরকম বিষয় কিন্তু মনে হচ্ছে। যেমন এখন আমাদের পড়াশোনার বিষয়টা নিয়ে একটু ভাবো, যেমন আমাদের এখন বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই যে পড়াশোনা যে আমাদের বর্তমানে চলতেছে, এটা কি আমরা শ্যালো পড়াশোনা করতেছি না? বলো তোমরা কি এই যে আমরা যে পড়াশোনাটা করছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলো কি আমরা কখনো মানে ইউরোপ কান্ট্রির কোনো বিশ্ববিদ্যালয়গুলো ভাবতে পারবো যে এরকমটা হয়? বলো তো, পড়াশোনা করতে গিয়ে আমরা কখনো ভাবতে পারবো? কখনোই না স্যার। বলো যে পড়াশোনাটা এরকম হতে পারে যে পড়াশোনা চলে গেছে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে, বুঝতে পেরেছ? এবং সেখানে পড়াশোনাকে শর্টকাট উপস্থাপন করা হচ্ছে, এবং যত পারা যায় শর্টকাট করা হচ্ছে, এবং এতে স্টুডেন্টরাও খুশি। এখন বই নাকি কিনতে পাওয়া যায় না, দোকানে দোকানে নাকি বইও পাওয়া যায় না, এখন যা পাওয়া যায় ফেসবুকে হচ্ছে এই যে তোমার কি 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 বলবো, সামারি কি জানো, শর্ট সাজেশনের সামারি গাইড, তারপর হচ্ছে বাংলা অনুবাদ করা শর্ট সাজেশন, হ্যাঁ, এই সকল পাওয়া যায়। তা ছেলেপিলে বই কিনবে কেন? আর বই যখন বিক্রি হবে না তখন দোকানদাররা বই রাখবে কেন? বলো, দোকানদাররা বই রাখবে তখনই যখন তো বইটা বিক্রি হবে, নাকি? তার মানে আমাদের লাইব্রেরি, আমাদের পড়াশোনার পরিবেশ, আমাদের স্কুল কলেজ রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের পড়াশোনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এইখানে যারা অন্তত অ্যাক্টিভ টিচার বা যারা ভালো করতে চায় তারা তো নিজেকে এখন অযোগ্য মনে করতেছে যে এই সময়ে হয়তো আমাদের কাছে আমরা যোগ্য হিসাবে স্টুডেন্টের কাছে উপস্থাপন হতে পারছি না বা পারবো না, এটা সম্ভব না। তো ঠিক ওইরকম আমাদের সামাজিক অবস্থাও এরকমটা হয়ে গেছে যে ভালো কথায় কাজ হচ্ছে না, আমরা কিছু বলতে পারতেছি না। তো মানে কি বলবো, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো দেখলেই মনে হয় যে ব্যাপারগুলো ঠিক এরকমটাই, যে যোগ্য মানুষরাই নিজেদেরকে এই সময় অযোগ্য মনে করবে, যেটা আমরা পড়ে আসলাম কোথায়, সেকেন্ড কামিংয়ে, নাকি? দ্য সেকেন্ড কামিংয়ে কি বলা হচ্ছে যে যারা ওয়াইজ, তাই তো, তারা এখন কিচ্ছু বোঝে না, তাদের সম্ভব না, তাদের মতামত দেওয়া এখন চলে না, তাদের মতামত কেউ গ্রহণও করবে না, মতামত দিতে গেলেই রাজনৈতিক বা ধর্মীয় উগ্রবাদিতা বলে অমনি বাঁশ দিয়ে দিবে, ঠিক আছে তো? আর এখন হইচই করতেছে কারা? বলো, যারা বোকা, তাই তো, যারা হালকামি বলতে পারে, তারা এখন সমাজকে দাপিয়ে নিয়ে বেড়াচ্ছে। একজনকে আমরা কিন্তু যারা হালকামি পছন্দ করি তাদেরকে আমরা সবাই চিনি, কিন্তু ডিপ থটের মানুষকে আমরা কয়জনকে চিনি? বলো, হিরো আলম নাকি ঘুমের ওষুধ নাকি খাইয়েছে হাসপাতালে, সেটা এখন আমরা সবাই জানি বাংলাদেশের, নাকি? হ্যাঁ, জানি কি না? বলো, জানো না কেউ এখনো? তাহলে তো তোমরা এই সমাজের না। শোনোনি? একেবারে মেন ধারার যে মিডিয়া, সব মিডিয়াতেই দেখলাম। ঘুমের ওষুধ কখন খালাস? ঘুমের ওষুধ কেন খেয়েছে? আর ওই ঘুমের ওষুধ খালি ওটা নিউজ হবে কেন স্যার? বললাম তো, সে ঘুমের ওষুধ খাইছে কিসের জন্য? তার বউ এখন হাসপাতাল থেকে সেবা করতেছে, এটাই হচ্ছে আমাদের মানে মিডিয়ার এখন বড় একটা নিউজ। আর তুমি জানো না এটা? এটা কি হতে পারে? না, তুমি তো সমাজের না, তুমি তো চলতে পারবে না এর সাথে। তাহলে স্যার আমি সত্যিই জানি না স্যার। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা এখন পর্যায়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা জানি না এই সময়ে দেশের জন্য ভালো কল্যাণকর দায়িত্ব কে নিল, তাই তো? এদিকে আবার বা হচ্ছে সমাজের কল্যাণে কোনো ব্যক্তি কাজ করে যাচ্ছে কিনা মানে কি বলবো, নিজের মতো করে, তা ধরতেছি না। মোটামুটি আমরা এখন সবাই ভাইরালের পথে আগাচ্ছি, যেটা ঠিক এরকম, ঠিক মাইকেল অ্যাঞ্জেলোর মতো। হ্যাঁ, আমরা কথা বলছি কিন্তু ওর ভিতরে কোনো সিরিয়াসনেস নেই, কোনো অন্তর নেই, চলে যাচ্ছে দিনকাল। হ্যাঁ, একটা কথা যা পাচ্ছে সবাই ওই কথাই বলছে, কারণ এটা নাকি ভাইরাল, এটা হচ্ছে ভাইরাল, ওটা নিয়ে ভিডিও বানালে সবাই এখন ভাইরাল হবে, এরকম না ব্যাপারগুলো। তো মানে কি বলবো, আমরা মাঝে মাঝে বোকা হয়ে যাই, মাঝে মাঝে আমরাও এরকম হালকা হয়ে যাই, হালকামি করার চেষ্টা করি, যে তাই মাঝে মাঝে পরবর্তী গিয়ে হাসি লাগে যে এগুলো কি মানাই, এগুলো কি হয়, এগুলো প্রয়োজন? স্যার একটা জিনিস আমি বুঝি না স্যার, আমরা যেখানে যে ভাইরাল হতে চাই স্যার, আমার পার্সোনাল জিনিস মানে অন্যকে জানানোর আমার মানে প্রয়োজনটা কি? আমি একটা গান লাগাই দিয়ে যেমন তেমন ভাবে নাচতেছি। আমি স্যার গাজীপুরে সাফারি পার্কে গিয়েছিলাম স্যার, ওখানে একটা ছেলে স্যার, কেমন বয়স হবে, হয়তো 9-10 পরে, ও সামনে ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরা লাগায় উড়া ধরে কেমন যেন ভাবে নাচতেছে স্যার, মানে নাচাটা টুকতেই থাকে। টাকা পাচ্ছে যেমন তেমন কিন্তু নাচবেই। হ্যাঁ,
মানে টাকা পাচ্ছে তো যেমন অদ্ভুত। তেমন নাচবে। হ্যাঁ টাকা পাচ্ছে, এটাই তো কথা নাকি, সে টাকা পাচ্ছে। তাহলে তো টাকা যদি এত সহজভাবে পাওয়া যায় তাহলে আর কি করা স্যার, না, সেটাই তো এইভাবে হচ্ছে, চলবে এখন সমাজ। সহজে যে পাচ্ছে এখন তো, টাকাই যখন আমাদের মানে মূল অক লক্ষ্য। দেখে সবাই হাসতেছে ওখানে। হ্যাঁ মানে সমাজটা দেখে কেমন মনে হচ্ছে অদ্ভুত জানো, লাগে। এই সমাজটা দেখে 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 মনে হচ্ছে আমাদের সবার লক্ষ্য শুধু টাকা ইনকাম করা, আর যেন কোনো লক্ষ্য নেই। তাহলে স্যার আমাদের ব্যক্তিত্ব বোধ বলে কি কিছুই থাকবে না স্যার? আমাদের নিজেদের ব্যক্তিত্ব বোধ, আমাদের নিজেদের যে মানে সম্মান স্যার, এগুলা তাহলে কোথায় গেল স্যার? এগুলার কথা যে আমরা বলি স্যার, ও যারা সম্মানের সম্মানের মানে সংজ্ঞা কে দিবে বলো? সম্মান বলে কিছু নাই, সবাই বলবে টাকা ছাড়া যেখানে সম্মান হয় তাহলে আগে টাকা, তারপরে সম্মান। ঠিক আছে। কারণ এমন ব্যাপারটা দেখো, ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এই যে কিছু কিছু ভাইরাল ভিডিও টিডিও আছে, মনে হচ্ছে যেন ওইগুলো যেন বাঙালি কখনো বোঝেইনি। এখন একজন রিক্সাওয়ালা ইংরেজি বলুক, সে ভাইরাল হয়ে যাবে। মনে হচ্ছে যেন বাঙালি মনে হয় ইংরেজি প্রথম শুনতেছে, ইংরেজি যেন আগে কেউ কখনো বলেনি। হ্যাঁ, এরকম একটা ভাব নিবে। কিছুদিন আগে চললো না কি যেন একটা নাম ছিল, খুব ইংরেজি বললো, নট ফর মাইন্ড না কি যেন, খুব ভাইরাল হলো। হ্যাঁ, সেও নট সিউ নট ফর মাইন্ড। সে তো মোটামুটি নিজেকে ভারতের ভালো ভালো যারা অভিনেতা তাদের উপরে ভাবা শুরু করলো নাকি না বলো? ওর নাম ছিল তার শ্যামল স্যার। ভাববেই তো, তাদের নিয়েই যত সব ওপেনিং হচ্ছে, বড় বড় রেস্টুরেন্ট, তারপর শপিং মল, তো সে তো ভাববেই যে আমি সবার উপরে। আমি সবার উপরে। একটা হ্যাঁ চোরকে দেয় চিফ গেস্ট, তাহলে কি হবে? ওইটাই মনে হচ্ছে যেন বাঙালি কখনো জ্ঞানী ব্যক্তি খুঁজে পায়নি। হ্যাঁ, এবার একটা পেয়েছে, একে দিয়ে আমরা সব করব। হ্যাঁ, তো এরকম। তাহলে স্যার এগুলো শেষ হবে কবে স্যার? এগুলো শেষ শেষ কোথায় তো হবে হবে না, স্যার? আমার শেষ কেন, শুরু তো শুধু, তুমি তো দেখতেছো, বললাম তো আস্তে আস্তে তা- পাগল হয়ে যাবে তো তুমি। আগে কি স্যার এরকম ছিল স্যার? আগেও কি এরকম ছিল স্যার, নাকি এগুলোই শুরু হলো এগুলো? সুযোগটা পাইনি আগে, এই জন্য ছিল না, এখন সুযোগ পেয়েছে, এখন হচ্ছে। হ্যাঁ, মনে করো যে তুমি যা কিছু, এমন এই জায়গাটা এমন একটা খারাপ পরিস্থিতি তৈরি করেছে যে তুমি যা কিছু করবা সেটাই তোমাকে একটা টাকা এনে দেবে, বুঝো না? এটা যখন হচ্ছে তখন মনে করো তোমার শেষ। আমরা হয়তো অনেকে পড়াশোনা করতেছি, আমরা মনে করছি আমরা তো পড়াশোনা করতেছি টাকার জন্যই, কিন্তু পড়াশোনা কি শুধু আমরা টাকার জন্যই করি? টাকা তো অন্যভাবে ইনকাম করা যায়, যায় কি না বলো? জি স্যার, যাই, টাকা ইনকাম অবশ্যই যাই। করার জন্য তো ওয়ের অভাব নাই, টাকা তো অন্যভাবে ইনকাম করা যায়। কিন্তু যখন লক্ষ্যই হয়ে যাচ্ছে টাকা, তখন যে কোনোভাবে যদি টাকা আসে এবং মানুষ যে জিনিসগুলো বেশি পরিমাণে চায়, তাহলে তো সেই ভিডিওওয়ালারা তো সেটাই দিবে। বলো, আমি তো ভিডিও দিতে পারতেছি না, আর আমি পারবো বলো? কারণ আমি তো শর্টকাট বুঝি না, আমার তো শর্টকাট মানায় না, বা আমি মনে করছি আমার শর্টকাট আমি দিতে পারবো না। তাহলে আমার তো ভিডিওতে টাকা হবে না, আমার তো ইনকাম হবে না, আমার তো ভিউ হবে না, আমার তো ভাইরাল হবো না। আমি হবে বলো? আমার 1-1.5 ঘন্টার ভিডিও দেখলে ছেলে পেলে তো মাথা ঘুরে যায়, হবে? তাহলে যারা এই তোমার যে আলফ্রেড প্রোপককে 10 মিনিটে তোমার সামনে বুঝিয়ে দিবে, তুমি তো তার ভিডিও দেখবা নাকি? যখন তুমি গুগলে ভিডিও দেবো এবং ওনাকে স্যার আমি ভালো এবং ভালোভাবে আখ্যায়িত এবং ভালো শিক্ষক বা হ্যাঁ, ভালো বড় তুমি ভাই যখন এগুলোই ইউটিউবে বলবো দেখবা স্যার, এগুলাই। যে 10 মিনিটে তুমি দেখলা জি যে স্যার। যে আলফ্রেড প্রোপক নিয়ে অনেকগুলো ভিডিও আছে, মোটামুটি তার ভিতরে এটা দেখলাম ও 5 মিনিটে, তাহলে এটা আমি কোনটা আগে দেখবো বলো? 1 ঘন্টারটা দেখবো না 5 মিনিটেরটা আগে দেখবো? 5 মিনিটের 5 মিনিট আগে দেখবো। এবং তুমি মোটামুটি একটু যা জেনে গেলা তা দিয়েই হয়ে গেল, যেটাই চলে গেল, আমি আর বেশি কিছু জানার কি দরকার? এবং এভাবে লিখতেছে, লিখে ছেলে মেয়ে হয়তো পাস করতেছে, ভালো রেজাল্ট করতেছে বা খারাপ রেজাল্ট করতেছে, যেটাই করুক, এভাবেই তো চলে যাবে। এবং যখন এমনটা ঘটতেছে তখন এই যে আমি ইদানিং ভিডিও টিডিও খুব একটা দিতে হয় না, নিজের কাছেই কেমন যেন খারাপ লাগছিল, মনে জানো আমি যেন সস্তা মানুষের সাথে প্রতিযোগিতা করতেছি, এটা আমার কাছে মনে হচ্ছিল। ঠিক আছে, যেন সস্তা মানুষের সাথে প্রতিযোগিতা করতেছি। হ্যাঁ, সবাই সস্তা নেবে বলে কি আমি সস্তা হয়ে যাব বলো? তাহলে তো, সেটাই স্যার, আপনার পিপাসা লাগলে আপনি কেন খারাপ পানি খাবেন? হ্যাঁ ব্যাপারটা এরকম যে টাকা তো আসেই, টাকা তো মানুষ, এই যে ইয়ে আছে না কি যেন, হার্লোট্রি আমরা পড়েছিলাম নাকি, হার্লোট্রি করেও তুই মানুষ টাকা ইনকাম করে না বলো? করে তো, জি স্যার। এবং প্রচুর টাকা ইনকাম করে। হ্যাঁ। তাহলে তো সবাই কি ওই কাজটা করবে? ওটাতে যাবে সবাই? না স্যার, না স্যার। তাহলে টাকা তো ওখানেও আসতেছে। তাহলে এখন যেটা হচ্ছে সেটা হতে থাকুক, চলছে যেটা চলছে, এর ভিতরে ভালো মন্দ সব কিছু হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু বিষয় দেখে মনে হচ্ছে যে পৃথিবীর মানুষ এগুলো যেন কখনো শোনেনি, এগুলোকে কখনোই যেন তারা দেখেনি বা বোঝেনি। এই জন্য এই বিষয়গুলো চলছে। এবং যারা একটু সচেতন বা একটু আত্মসম্মান বোধ আছে তাদের কিন্তু এই ব্যাপারগুলোতে লাগে। হ্যাঁ, তো এই জন্য বুঝতে একটু টাইম লাগে আর কি, কিছু সময়ের জন্য বুঝতে টাইম লাগে, কিন্তু মানুষ একসময় যখন বুঝে যায়
তখন বোঝে যে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়কে আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য বলছি, যেহেতু টাকা আসতেছে, এই কথাটাই কিন্তু আমাদের সমাজকে নষ্ট করে ফেলতেছে। কারণ কি, একজন স্টুডেন্ট যে এইচএসসি বা এইচএসসিতে পড়ে, সে টিকটক করতেছে বা ফেসবুক করতেছে, তার টাকা আসতেছে, অতএব সে ভাবতেছে পড়াশোনা করে আমি কী করবো, পড়াশোনা করে কোনো লাভ আছে? হ্যাঁ, পড়াশোনা করে তো কোনো লাভ নেই, কারণ ওতে তো আমার টাকা দিবে না। আমি বরং যদি লম্বা চুল রাখি, একটু উড়াধুরা ডান্স দিয়ে যদি 2-4টা ভিডিও দিই, তাতে যদি টাকা আসে, তো এটাই তো আমার জন্য সব কিছু। এরকম করবে না বলো? তারা ওই জ্ঞান চর্চার বিষয়ে কি গুরুত্ব দিবে বলো? দিবে কি না? আচ্ছা, দিবে। কখনোই না। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, জ্ঞান শূন্য একটা সমাজ তৈরি হবে, যেখানে কোনো কালচার থাকবে না, যেখানে সামাজিকতা থাকবে না, এবং যেখানে গভীর জ্ঞানের মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছ? সমাজ তো এখন বিশৃঙ্খলা চলে গেছে, সেটা তো আমরা সবাই দেখতেই পাই। হ্যাঁ, যেখানে এখন জুয়া, তারপর হচ্ছে নেশা অ্যাভেলেবেল হয়ে গেছে, কিছু করার নেই এগুলো। সমাজ এইরকমভাবে চলবে। মোবাইলে জুয়া খেলেছে। হ্যাঁ, ওটাই তো বলতেছি, মোবাইল জুয়া যদি হয়ে যায় তাহলে তার ধরার কিছু নাই এটা। এবং এখানে যখন নেতারা এর মানে সাথে থাকবে, যে যাদের সমাজটাকে রক্ষার দায়িত্ব দিয়েছো, তারাই যদি এইগুলোর পক্ষে থাকে এবং তাদেরকে যদি এই জোয়ালারাই কিনে নেয়, তাহলে তো আর কিছু করার নাই। কিছু করার আছে বলো? যে পুলিশকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যেন এই অসামাজিক কাজগুলো না হয়, তারাই এটার সাথে যুক্ত, তারাই এখান থেকে টাকা পাচ্ছে। এবং আমরা তাদেরকে বলতেছি কি সফল একজন ব্যক্তি, সফল একজন মন্ত্রী, হ্যাঁ, সফল একজন এসপি, সফল একজন সফল একজন ডিসি, সফল একজন কিন্তু ওদেরকে আমরা আবার সামনে নিয়ে আসতেছি। আমার তো লজ্জা লাগে, আমার তো ইদানিং লজ্জা লাগে যখন আমরা তুলে ধরি, হ্যাঁ বিসিএসে ফার্স্ট, হ্যাঁ ফরেন ক্যাডারে ফার্স্ট, এই ক্যাডারে সেকেন্ড, ও ক্যাডারে তারা। ভাই তুমি করতেছোটা কি সমাজের জন্য? কোন ফার্স্ট? প্রত্যেকবারই তো কত ফার্স্ট এসেছিল, কই তারা? সমাজের কোন জায়গায় বসে আছে তারা বলো? সবাই দেখো ব্যাগ ভর্তি করতেছে। তা তুই ফার্স্ট হলি কি না হলি, বা সেকেন্ড হলি কি না হলি, তো আমার দেখে লাভ কি? তুই সমাজের কতটুকু উপকার করতে পারছিস তাই বল। ব্যাপারটা এরকম। সারা রাত ধরে পড়াশোনা করছে, ছেলে গরিব ছিল, রিক্সা ভ্যান চালিয়ে সে এখন বিশেষ ক্যাডার, আজকে সে কৃষক ছেলেই হয়েছে। তা তারা করতেছে কি দেশের বলো? সবাই তো আমরা যার যার মতো লেজ গুটি আগের মতো যা কিছু হচ্ছে তা কিছু করতেছে। এখানে সফলতার কিচ্ছু নাই। তুমি তোমার টাকা তুমি ইনকাম করবা, তুমি সম্মানীয় জায়গা কি পাইছো, এত কি করছো সম্মান দেশের, যে তোমাকে আমার সম্মান করতে হবে? তুমি তোমার চাকরি করছো, তুমি তোমার বেতন পাচ্ছ, ঠিকই সবার সাথে মিলে তুমিও তোমার মতো হাত গুটিয়ে দেশের কল্যাণ তো মানে দূরের কথা, নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত হয়ে গেছো। কি লাভ বলো তো? কোনো লাভ হচ্ছে সমাজের? আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো এইরকম বললাম তো, আমরা যা কিছু নিয়ে কথা বলছি সে কথাগুলোর মধ্যেও হালকামি আছে, সে কথার ভিতরের মধ্যে আমাদের মধ্যে সিরিয়াসনেস নেই। আমরা সেই জ্ঞানমূলক কিছু বিষয় নিয়ে কথা বলি না আমরা এখন। এখন মানুষ বই কেনে শোকেজে রাখার জন্য, যে একসময় বই পড়া হতো, এরকম না ব্যাপারটা বলো? এখন মানুষ বই কেনে এটার জন্য যে আমরা কালচার্ড মানুষ, আমাদের বাড়িতে বই আছে, আমাদের বাড়িতে লাইব্রেরি আছে, আমরা বই পড়ি। আমরা বই পড়ি না, আমরা পড়তাম, ঠিক আছে তো, দেখানোর জন্য। বই পড়ার জন্য মানুষ বই কেনে না। আর এখন রাইটাররা বই লেখে কিসের জন্য বলো? মোড়ক উন্মোচন করে ফেসবুকে দেওয়ার জন্য বই করে। এবং যে বইটা ভাইরাল হয় সেই বইটা মানুষ কেনে। কি আসে না আসে সেটা পরে বিষয়। যে কিছুদিন আগে গত বুক মেলা কি বই ফেয়ারে কি হলো ঘটনাটা, বুক ফেয়ারে কি যেন একটা ছেলে ছিল না, ওই যে খুব হলো, ভাইরাল হলো কিছুদিন আগে, সে কুকুর নিয়ে করতো ভিডিও। সে নিজে একটা স্টল দিল 21শে বই মেলাতে, তার স্টল দেখার জন্য মানুষের ভিড়। সে কি সব কবিতা লিখলো না স্যার? কাফি স্যার, বরিশালের কাফি। হ্যাঁ সে কাফি। তাহলে সে হয়ে গেছে রাইটার, সে হচ্ছে রবীন্দ্রনাথের উপরের রাইটার নাকি? তাদের স্টলে ভিড় হচ্ছে, ঠিক আছে, একটা না কয়টা বই লিখেছে, সেই কবিতা তাও কি লিখেছে, মানুষজন তো খুব দেখলো, পড়লো, বুঝলো। কিন্তু বাকির কি আর বই নেই? বাকি বই পৃথিবীতে নেই, আর কেউ লেখেনি কোনো দিন, ঠিক আছে? তাই এই হচ্ছে আমাদের অবস্থা, যে কোথায় সিরিয়াসনেস আছে বলো? সব কিছুর মধ্যে একটা হালকামি, একটা ভাড়ামি, একটা টাকা ইনকামের ধান্দা। আরে সমাজে তো টাকা সবাই ইনকাম করে ভাই, 2 নম্বরের টাকার তো অভাব নাই। তা 2 নম্বরের টাকা কিনে তোমার যদি বইয়ে মানে তোমার যে দেওয়ালে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটাও যদি একটা 2 নম্বরের টাকা কেনা হয়, তোমার সন্তানকে তুমি স্কুলে যাওয়ার জন্য যে ব্যাগটা কিনে দিচ্ছ সেটাও যদি 2 নম্বরের টাকার হয়, তুমি যে আজকে 2 কেজি মাংস কিনে নিয়ে আসলা গরুর, সেটাও যদি 2 নম্বরের টাকার হয়, তাহলে তো আর কি আসে যায় বলো? তা ব্যাপারগুলো এরকম হয়ে যাচ্ছে। তাই সেই সেন্সেই কিন্তু এই কবিতাগুলোর তৎকালীন সময়ে লিখেছে।
এখন কি লেখালেখির মানুষ আমরা আছি বলো তো? এখন তো লেখালেখি আর ভালো লাগে না, কে পড়বে কে মানবে, কে গুরুত্ব দিবে, এর জন্য আমরা লেখালেখিও করছি না। তো যাই হোক, তো এখানে হয়তো তিনি সরাসরি কিছু বলেননি, কিন্তু পরিবেশ, তাই তো, পরিবেশ পরিস্থিতি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই জায়গাগুলো ঠিক এরকম। এবার যে মনে করো রেস্টুরেন্টে বসে আছে বা যে হোটেলে বসে আছে, সেখানে কি বলছে দেখো, দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেনস। তাহলে দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেনস। উইন্ডো পেনস মানে কি বলো তো? উইন্ডো প্যান বলতে কি বোঝায়? জানালার সার্সি কাজ বা এই জাতীয় ইয়া বুঝি আমরা, যেটা দিয়ে ইয়া করা গ্লাস। এই যে মনে করো এই যে গ্লাস, হ্যাঁ, এই গ্লাস মনে করো বন্ধ আছে, এই গ্লাস মনে করো বন্ধ আছে, ঠিক আছে, এই যে বন্ধ আছে। আর এইখানে মনে করো একটা চুলা আছে, সেই চুলা থেকে মনে করো ধোঁয়া উঠে এই দেওয়াল বা গ্লাস বেয়ে উপরের দিকে উঠছে। তাহলে মনে হবে না যে ধোঁয়াগুলো যেন গ্লাসের উপরে তার পিঠ লাগিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে? এরকম হলে মানে কি, ধোঁয়াগুলো তো উপরে উঠবে, কিন্তু যেহেতু বাইরে বের হতে পারছে না, তাই গ্লাসের সাথে লেগেই সে বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে ধোঁয়াগুলো, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার। তাহলে সেই সেন্সটা বোঝাতে কবি এই কথাটা বলেছেন। বলছে কি, দ্য ইয়েলো ফগ, ফগের কালার কেমন আবার বলো তো? ইয়েলো, হ্যাঁ, ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক, মানে যেন মনে হচ্ছে ফগগুলো যেন কি করতেছে, তার পিঠটাকে কি করছে, ঘষা দিচ্ছে। আমরা বলি না অনেক সময় পিঠ যখন চুলকায়, বিশেষ করে গরু বা হচ্ছে কুকুর, দেখবো যখন পিঠ চুলকায় তখন কী করে, কোনো একটা গাছের সাথে গিয়ে তার পিঠটা ডলতে শুরু করে। বা আমরাও মাঝে মাঝে যে আমাদের পিঠ এমন জায়গায় চুলকাচ্ছে যে আমি হাতে পাচ্ছি না, তখন কি করি কি, যখন কোনো গাছ থাকলে পাশে বা কোনো দেওয়াল থাকলে সে দেওয়ালে লাগিয়ে রাব বা ঘষতে শুরু করি। হ্যাঁ, এরকম বলছে, দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেনস। দেখো, দ্য ইয়েলো ফগ ব্রাশ ইটস ব্যাক এগেইনস্ট দ্য উইন্ডো গ্লাস, দ্য ইয়েলো স্মোক দ্যাট রাবস ইটস মাজল অন দ্য উইন্ডো পেনস। মাজল মানে কি, কখনো কখনো নাকও তারা ডলে। জানো ইয়েলো স্মোকটা কি করছে, ইয়েলো ফগ বা ইয়েলো স্মোক এই গ্লাস বেয়ে যেন কি হচ্ছে, ওর সাথে ঘষতে ঘষতে উপরের দিকে উঠছে। ব্যাপারটা এটাকে ঘষাঘষির ব্যাপারটাকে বলতেছে। হ্যাঁ, মানে কি, এখান দিয়ে কি বলতে চাচ্ছে আসলে, এখান দিয়ে একটা বিষয়কে নির্দেশ করছে যে পরিবেশটা কেমন। সবসময় ধোঁয়াটা, যেমন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, সেই পরিবেশটা আর এই হোটেল রুমের পরিবেশটা কি একরকম মানসিকতা তৈরি করছে আমাদের বলো তো? এখানে বলছে একটা অসুস্থতা ভাব, মানে একটা দম আটকানো পরিবেশ, চারিদিকে ধোঁয়া, হ্যাঁ, ধোঁয়াচ্ছন্ন, হ্যাঁ, দেওয়ালের গায়েও ধোঁয়াগুলো লেগে, হ্যাঁ, চারিদিকে অন্ধকার হয়ে আছে, কেমন একটা দম আটকানো পরিবেশ। এবং বলছে দেখো, লিক ইটস টাং ইনটু দ্য কর্নার অফ দ্য ইভিনিং, এবং এইগুলো যেন কি করছে, তার টাংকে কি করছে, লিক করছে। লিক মানে কি, লিক ইটস টাং ইনটু দ্য কর্নার অফ দ্য ইভিনিং। মানে কথাগুলো একটু খেয়াল করে কীভাবে বলছে। ইভিনিংয়ের আবার কর্নার হয় নাকি বলো? ইভিনিংয়ের কর্নার হয়? তাহলে ইট বলতে কি বোঝালো, ওই ইয়েলো স্মোক বা ইয়েলো ফগকে বোঝাচ্ছে। সে যেন লিক টাং মানে হচ্ছে জিভ চাটা। জিভ চাটা বুঝি না, আমরা যখন কোনো কিছু খাই, মনে করো একটু বেশ চকলেট খাইলাম বা এরকম বেশ একটু আচার টাচার খাওয়ার পর আমরা জিভ চাটি না, একটু জিভটাকে বেশ একটু নড়াই, চারিপাশে নড়িয়ে খুব মজা পাই নাকি, এক ধরনের একটা সুন্দর মজা মুখের ভিতর সৃষ্টি হয়। এরকম এই ধোঁয়াগুলো যেন কি হচ্ছে, তার জিভটা যেন লিক করতেছে। কোথায়? ইনটু দ্য কর্নার্স অফ দ্য ইভিনিং। কর্নার্স অফ দ্য ইভিনিং মানে এই সন্ধ্যার এই পরিবেশটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে এই পরিবেশে সন্ধ্যার সাথে ধোঁয়াগুলো মিলে একটা সুন্দর একটা, মানে কি বলবো, সুন্দর বলবো না, এক ধরনের বিবর্ণ একটা পরিবেশ যেন তৈরি করেছে। ধোঁয়াগুলো যেন চারপাশে ছড়িয়ে আছে। অ্যান্ড লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন ড্রেনস। আবার কিছু কিছু ধোঁয়া বলছে, আবার কিছু ধোঁয়া কি হচ্ছে, পাশে হয়তো ড্রেন আছে, সেই ড্রেনে হয়তো পানি আছে, সেই পানির উপরেও অনেকটা দেখবা যে পুকুরে শীতকালের দিকে দেখবা, এক সময় শীতকালে যে পুকুর থাকে বা খাল থাকে, দেখবো যে তার উপর দিয়ে হালকা বাষ্প মতো উড়ে। দেখছো কি না? কখনো দেখছো? শীতের সকালে ধোঁয়া ভাব থাকে এবং ওটা ঠিক পানির সাথে লেপ্টে থাকে, মানে পানির উপর দিয়ে যেন ভেসে যায়, ফেনার মতো করে
ওই ধোঁয়াগুলো যেন পানির উপর দিয়ে, ঠিক ওরকমভাবে হয়তো রেস্টুরেন্টটা বা হোটেল যে পাশে আছে ওখানে হয়তো কোনো ড্রেন আছে, ওই ধোঁয়া, হ্যাঁ, পাইপ দিয়ে হয়তো ধোঁয়াটাকে যখন বাইরে বের করে দেওয়া হচ্ছে, ওই ধোঁয়াগুলো গিয়ে ওই যে ড্রেন আছে সেই ড্রেনের যে পানি আছে ওই পানির উপর দিয়ে যেন ভেসে যাচ্ছে। তাই বলছে লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন ড্রেনস। হ্যাঁ, পুল মানে কি? পানি, তাই তো, যেটা ওই ড্রেনের ভিতরে স্ট্যান্ড করে আছে, তার উপর দিয়ে ওই ইয়েলো ফগ বা স্মোকগুলো যেগুলো অলরেডি হোটেল রুম থেকে বের হয়ে গেছে সেগুলোর উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। লিঙ্গার্ড মানে কি? উড়ে বেড়ানো, তাই না? এরকম। অ্যান্ড লেফট, দেখো, অ্যান্ড লেট ফল আপন ইটস ব্যাক দ্য সুট দ্যাট ফল ফ্রম চিমনি। এবং বিশেষ করে এবার চিমনি আছে, দেখো চিমনিতে কি, আমরা তো চিমনিতে অলরেডি সেকেন্ড ইয়ারে পড়েছিলাম, চিমনি সুইপারের, তাই না? যেখান দিয়ে ধোঁয়া ওঠে, মাঝে মাঝে কি হচ্ছে ওই চিমনি থেকে ওই স্যুট বা হচ্ছে ছাই ওগুলো হয়তো বা খসে খসে পড়তেছে। দেখো লেট ফল আপন ইটস ব্যাক, যে ধোঁয়ার উপরে এসে, ধোঁয়া যখন পানির উপর দিয়ে যাচ্ছে তার উপরে এসে আবার পড়তেছে চিমনি থেকে ওই যে ছাইগুলো এসে, হ্যাঁ, যে ছাইগুলো হয়তো চিমনিতে জমে গেছিলো, জমতে জমতে এত ভারী হয়ে গেছে যে হঠাৎ করে এসে ওই পানির উপর এসে পড়তেছে। তাই বলছে লেট ফল মানে পড়তে দিচ্ছে, মানে এই ধোঁয়াগুলো তার পিঠের উপরে পড়তে দিচ্ছে। কি পড়তে দিচ্ছে? ওই চিমনি থেকে যে সকল ছাই পড়তেছে সেই ছাইগুলোকে। তাই বলছে দেখো লেট ফল আপন ইটস ব্যাক দ্য সুট দ্যাট ফলস ফ্রম চিমনিজ স্লিপড বাই দ্য টেরাস। হ্যাঁ, যে মানে কি ওই টেরাসেই তো চিমনিগুলো থাকে, তাহলে এই টেরাসে যে চিমনি আছে সেই চিমনি থেকে খসে পড়া যে ছাইগুলো, সেই ছাইগুলো কি হচ্ছে এসে আবার ওই ধোঁয়ার মধ্যে এসে পড়তেছে। অ্যান্ড মেড আ সাডেন লিপ, আবার যখন পানির উপরে আমরা যখন কোনো কিছু ফেলি, কোনো পাথর হোক বা কোনো কিছু ভারী জিনিস যখন আমরা পানির ভিতরে ফেলি তখন পানিটাও কিছু লাভ দিয়ে ওঠে না, বলো তো? জি স্যার। কি না? বা এমনিতে কোনো কিছু যখন আমরা মাটির উপরেও ফেলি দেখবো যে একটু ড্রপ দিয়ে ওঠে, হ্যাঁ, একটু লিপ মানে একটু লাফিয়ে ওঠে। তাই বলতেছে যখন ওই যে ছাইগুলো যখন পড়তেছে এর উপরে তখন মেড আ সাডেন লিপ, হ্যাঁ, হঠাৎ করে যেন কি হচ্ছে ঝাঁপিয়ে উঠতেছে, লাফিয়ে উঠতেছে। অ্যান্ড সিং দ্যাট ইট ওয়াজ আ সফট অক্টোবর নাইট, এবং এই সব কিছু মিলে বোঝাই যাচ্ছে যেটা কি একটা অক্টোবর নাইট। অক্টোবর কি মোটামুটি কেমন হয়? একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটু কি শীতের ছোঁয়া চলে আসে না ইংল্যান্ডের দিকে, বলো? এমনিতে ইংল্যান্ডে কিন্তু এরকম একটা সময় হয়। অ্যান্ড কার্ড ওয়ান্স অ্যাবাউট দ্য হাউস অ্যান্ড ফেল অ্যাজ লিভ। তারপর হচ্ছে কি, দেখো কার্ড ওয়ান্স অ্যাবাউট দ্য হাউস, কার্ড মানে কি? ওই যে ধোঁয়াগুলো, এই পুরো স্ট্রেঞ্জারতে কিন্তু আমরা ধোঁয়া নিয়েই কথা বলছি। তারপরে ধোঁয়াগুলো চারিদিক থেকে উঠতে উঠতে একসময় হয় কি কার্লিং করে, তাই তো, সার্কলিং ঘুরতে 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 উড়ে চলে যায়। অ্যান্ড তারপরে সব কিছু আবার যেন কেমন হয়ে যায়, সব কিছু যখন শেষ হয়ে যায়, ধোঁয়া বন্ধ হওয়া মানে কি? ধোঁয়া বন্ধ হওয়া মানে কি? মানে মানুষজন সবাই, হ্যাঁ, যার যার জায়গায় চলে গেছে। বিশেষ করে যে সকল জায়গাগুলোতে দেখবা শহরের যে সকল জায়গাগুলোতে তোমার ওই সন্ধ্যার দিকে বিশেষ করে ওই যে শিক কাবাব, ফুচকা, এই জায়গা এগুলো বিক্রি হয় না, সেই জায়গায় দেখবা ধোঁয়াটা একটা ভালো। ধোঁয়াটা বেশি করে ঢাকা শহরে বলো বা বড় বড় শহরগুলোতে বলো, যেখানে লোকজন মোটামুটি সন্ধ্যার দিকে সবাই বাসা থেকে বের হয়ে এসে একটু বন্ধুদের সাথে গল্প মজা করে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এক মোড়ে এক কোণে কেউ হয়তো কাবাব বিক্রি করতেছে, সেখানে শিক কাবাবের ছায়ে, হ্যাঁ, কী করছে, বাতাস দিচ্ছে, চারিদিকে ধোঁয়াশা একটা ভাব তৈরি হচ্ছে। পাশে হয়তো একটা ছোটো রেস্টুরেন্ট যেখানে হয়তো চা কফি বানাচ্ছে, এরকম একটা জায়গাতে সেখানে হয়তো আমাদের স্পিকার হয়তো তার কোনো কম্প্যানিয়ন বা আমাদেরকে নিয়ে সে পরিবেশটাকে বর্ণনা করতেছে। কিন্তু এই যে পরিবেশ, এই পরিবেশটা আমরা যে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতা পড়েছি সেখানকার পরিবেশ, তার সাথে কি এই পরিবেশ মিলছে, বলো? এখানে কি কোনো আইডিয়াল পরিবেশকে বর্ণনা করা হয়? এখানে কোনো আইডিয়াল পরিবেশকে বর্ণনা করা হয়নি, যেন কোনো একটা দূষণ, হ্যাঁ, মানে সবসময় দূষিত একটা যেন পরিবেশ, চারিদিকে নোংরা, ধোঁয়া, হ্যাঁ, সব কিছু একটা নিরানন্দপূর্ণ একটা পরিবেশ যেন এখানে আমরা পাচ্ছি। তাই বলছে, দেখো এই জায়গায় বলছে ইন দিস লাইন ফ্রম দ্য লাভ সং টি.এস. ইলিয়ট পার্সনিফাইজ দ্য ফগ। এখানে মেনলি তিনি ফগকে নিয়ে কথা বলছেন। ফগ অ্যান্ড স্মোক অফ দ্য সিটি, হ্যাঁ, লাইকেন দেম টু আ ক্যাট, মানে ওই যে এখানে জাস্ট একটা ক্যাট নেই এখানে, তারপরে এখানে হয়তো সামারিতে এটা বলা হয়েছে। দ্য ইয়েলো ফগ ইজ ডেসক্রাইব উইথ, দেখো, ফেলাইন মুভমেন্ট, রাভিং, লিকিং, লিপিং, সার্কলিং, হ্যাঁ, বা কার্লিং, ক্রিয়েটিং আ ভিভিড অ্যান্ড ইয়ারি ইমেজ
of the polluted industrial cityscape. The fog's quiet creeping motion mirrors the mood of the poem, হ্যাঁ রেসলেস, আনসার্টেন অ্যান্ড সাবডিউড, একটা মানে কি বলবো, একটা দম গুমট একটা পরিবেশ, হ্যাঁ একটা অস্বস্তিকর একটা পরিবেশ, এই মানে কি বলবো এই ডেসক্রিপশনের মাধ্যমে বলা হয়েছে। ইটস অ্যাকশন রিফ্লেক্ট প্রুফক্স ওন হেজিটেন্ট অ্যান্ড cautious nature. The setting, an urban environment on a calm October night, adds to the atmosphere of isolation, stagnation, and introspection. The fog's final action, fell asleep, suggests a temporary calm but also passivity, which aligns with Prufrock's own emotional paralysis and inability to act. This metaphor captures both the environmental reality of smoky, foggy city in Eliot's time and the psychological atmosphere of the poem, dim, মার্কি অ্যান্ড মেলানকলিক। মানে এখানে যেন কোনো আনন্দ নেই, নিরানন্দপূর্ণ একটা পরিবেশ, এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য মেনলি এই কথাগুলো বলা হয়েছে। এরপর কি হচ্ছে দেখো, অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম, দেখো এরপর বলছে কি, ইনডিড দেয়ার উইল বি টাইম ফর দ্য ইয়েলো স্মোক দ্যাটস স্লিডস অ্যালং দ্য স্ট্রিট, হ্যাঁ যে হয়তোবা এই যে ধোঁয়াগুলো আমরা দেখতেছি যেগুলো এতক্ষণ ধরে রেস্টুরেন্টের মধ্যে বা হোটেলের মধ্যেই হ্যাঁ জমা হয়েছিল, আস্তে আস্তে সেগুলো কী হচ্ছে ওখান দিয়ে বার হচ্ছে, বার হয়ে সেগুলো কী হচ্ছে ওই যে ড্রেন দিয়ে বা হচ্ছে চারিপাশে ছড়িয়ে পড়তেছে। হয়তো এমনও হবে যে ইয়েলো স্মোকগুলো মানে পুরো চারিদিকে রাস্তাতেও ছড়িয়ে পড়বে, তাই বুঝে দেখো, ফর দ্য ইয়েলো স্মোক দ্যাট দেখো স্লাইডস অ্যালং দ্য স্ট্রিট রাবিং ইটস ব্যাক আপন দ্য উইন্ডো প্যান্স, ওই যে হ্যাঁ প্রথমে যখন বের হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে হয়তো কোনো একটা জায়গাতে ফাঁকা আছে, সে ফাঁকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে ধোঁয়াগুলো কী হচ্ছে যেন এই উইন্ডো প্যানের সাথে তার যেন মানে ঘষতে যাচ্ছে। দেয়ার উইল বি টাইম টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট, মানে সবসময় টাইম, একসময় হবে, তার মানে কি এইটা কি বলছে যে আরে একসময় হবে, আরে হবে নি একসময়, আরে পরে হবে নি, এর মানে কি একটা আনসার্টেন অবস্থা, মানে নিজের মধ্যে এখনো সিরিয়াসনেস না, গরিমসি ভাব করা, দেরি করা, সবসময় একটা আতঙ্কে থাকা, একটা ভয়ে থাকা, কোনো কিছু হ্যাঁ ইনডিসিশনের ব্যাপারটাকে নিয়ে আসা, যার যেন সে বলতে পারছে না, মানে সবসময় আরে হবে, আরে পরে দেবনি, আরে পরে কথা হবে, এর মানে কি তোমাকে এড়িয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা। তাই বলছে দেয়ার উইল বি টাইম টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট টু মিট, মানে টু প্রিপেয়ার আ ফেস মানে কি, মানে হয়তো তোমার কোনো বন্ধু তোমাকে ডাকছে এখন আমি আসতে পারবো না রে, একটু সমস্যা আছে, তার মানে কি তোমার ভাবসাবে এখনও সেই ফেসটা নেই, সেই ভাবটা নেই যে ভাবটা তোমার বন্ধুর সাথে মিট করতে হলে তোমার প্রয়োজন। তার মানে কি আমি এখনও প্রস্তুত না, আমি এখনও রেডি না, তাই না, যে আমি তাহলে কি বলবো, আমি তাকে কি সিদ্ধান্ত দিব, তাহলে আমাকে একটা কী করতে হবে, আমি যে অরিজিনাল ব্যক্তি তাহলে আমাকে আমার ব্যক্তিত্বটাকে ঢাকতে হবে, তাই না, আমাকে কি করতে হবে, আমার এমন একটা ফেস তৈরি করতে হবে যে ফেসটা হয়তো আমি তার সাথেই মিট করার সময় দেখাতে পারবো। এখন আমার যে ফেসে আসি সেই ফেসে তার সাথে দেখা করা যাবে না, তার মানে আমাকে আমার একটা কী করতে হবে, আবরণ, একটা ডিসগাইজ ভাব আমাকে গ্রহণ করতে হবে। সুতরাং আমি দেখো তখন কী করছে সেই যে আলফ্রেড প্রুফক শুধু আশেপাশের পরিবেশকে দেখছে, পরিবেশ দেখে তার সময় নষ্ট করতেছে, কিন্তু সে এখনও সিদ্ধান্তে এসে পৌঁছায়নি যে না সে যা বলতে এসেছে বা যে বলতে যাচ্ছে সেটা সে এখনই তৈরি করবে, এখনই সে বলবে। তাই বলছে দেয়ার উইল বি টাইম টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট টু মিট, দেয়ার উইল বি টাইম টু মার্ডার অ্যান্ড ক্রিয়েট, হ্যাঁ মানে সব কিছুর জন্য একটা টাইম তো আছে, মানে এরকম মানে অজুহাত দেওয়া, আরে রাখো তো সব কিছু তো একটা টাইম আছে, তাই না, আরে হবে নি এক সময়, টাইম হোক সব কিছু হয়ে যাবে, এরকম কথা কিন্তু আমরা সবসময় বলি। তার মানে সেটা ভালোর জন্য হোক আর মন্দের জন্য হোক, আরে একটা টাইম আছে তো, এত তাড়াহুড়ো করার আছে কি, আরে হবে এরকম। হ্যাঁ দেয়ার উইল বি টাইম টু মার্ডার অথবা দেয়ার উইল বি টাইম টু ক্রিয়েট, ধ্বংস করা, সৃষ্টি করা, তারও তো একটা সময় আছে। আমরা সবাই বলি এই পৃথিবী মনে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, এত কিছু দেখতেছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসলে পৃথিবী ধ্বংস আর কি আমরা কেউ নিশ্চিত যে পৃথিবী আসলে কবে ধ্বংস হবে বলো? আমাদের এই 70-80 বছর বয়সে আমরা কি করে প্রেডিক্ট করতে পারি যে পৃথিবী আগামী 5 বছরের মধ্যে ধ্বংস হবে বা আগামী 1000 বছরের মধ্যে ধ্বংস হবে? কারণ 1000 বছর পার হয়ে গেলে 1000 বছর আগে যারা ছিল আর 1000 বছর পরে যারা আসবে তাদের ভিতরে তো কোনো লিঙ্কই নাই। অতএব সবাই এক কথাই বলে যাচ্ছে আজ থেকে 1000 বা কোটি বছর আগে থেকেই যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। এই কথা কিন্তু বলেই যাচ্ছি আমরা, নাকি? আমার দাদু বলে গেছে, তার দাদু বলে গেছে, তার দাদু বলে গেছে, আরও হয়তো তার দাদুর দাদু বলে গেছে যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। তো এরকম আর কি, আর টাইম তো আছে, সব কিছু এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। তাই বলছে দেয়ার উইল বি টাইম টু মার্ডার অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড টাইম ফর অল দ্য ওয়ার্কস অ্যান্ড ডেইজ অফ হ্যান্ডস দ্যাট লিফট অ্যান্ড ড্রপ আ কোশ্চেন অন ইউর প্লেট। মানে তোমার ক্ষেত্রে, হ্যাঁ, অতএব টাইম হবে তো,
কাজেরও যেমন টাইম আছে, তেমনি ডেইজ অফ হ্যান্ডস দ্যাট লিফট অ্যান্ড ড্রপ আ কোশ্চেন অন ইউর প্লেট। অতএব একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনটা তৈরি করা, সেই কোশ্চেন প্রিপেয়ার করে সেটা নিয়ে কথা বলা, আরে হবে এক সময়, এত টেনশন করা তো কিছু নেই। টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, তোমার জন্য টাইম থাকবে কোনো সময়, আমার জন্যও থাকবে। আরে আমি একটা কথা তোমাকে বলতে চাই, এই যে এই কথাটা, হ্যাঁ, যে একটা কথা আমি বলতে চেয়েছিলাম, এই যে দেখো, আরে পরে বলবো নি, হ্যাঁ, এই যে এইটার কথা কিন্তু এখনও সে বাগড়ে যাচ্ছে, হ্যাঁ, যে টু লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোশ্চেন, এই কথাটা বলার পর তার কাছে মনে হয়েছে, দেখো ডট ডট মানে কি একটা ইনডিসিশন, সে শেষ করেনি কথাটা, এই বলে মনে ভুলই হয়ে গেল, মনে মনে ভাবতেছে আরে থাক না, এখন জিজ্ঞাসা করো না, পরে বলবো, আরে টাইম হবে। দেখো না চারপাশে পরিবেশ দিয়ে কথা ঘোরাচ্ছে, অন্যদিকে সে কথা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই বলতেছে কি যে টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, আরে এক সময় হবে তোমার জন্য আমার জন্য একটা সুন্দর সময় মনে ম্যানেজ করে তারপর ওগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড টাইম ইয়েট ফর 100 ইনডিসিশনস অ্যান্ড ফর 100 ভিশনস অ্যান্ড রিভিশনস বিফোর দ্য টেকিং অফ আ টোস্ট অ্যান্ড টি। হ্যাঁ, বলছে কি আমরা একসাথে বসে নিজেদের ভিতরে, হ্যাঁ, চা পান করতে করতে, টোস্ট খাইতে খাইতে ওটা নিয়ে ডিসকাশন করার আগে ওই ডিসকাশনের ব্যাপারে এখনও অনেক সময় আমরা পাবো, এখন ওগুলো নিয়ে দয়া করে ভাবো না। অতএব টাইম আছে, টাইম পাবো, তার মানে এটা কি পুরো ইনডিসিশনের একটা মানে কী বলবো সেন্স প্রকাশ করছে, তাই না? বলছি ইন দিস লাইন দ্য এক্সপ্লয়েড, দেখো এলিয়ট এক্সপ্লোরস দ্য থিম অফ টাইম নট ইন আ হোপফুল আর অপটিমিস্টিক ওয়ে, যে কোনো কিছু পাওয়ার বা আশাবাদী হওয়ার টাইম তা না, সেই অনেকটা ওই সেই শেলির মতো নাকি, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। হ্যাঁ, ওখানে যে টাইমের কথা বলা হচ্ছে ওটা কি একটা আশাবাদী একটা ব্যাপার ছিল, তাই না? যে এখন দুঃখের সময় চলছে, খুব শীঘ্রই আমরা সুখের সময় পাবো। কিন্তু এখানে কিসের কথা বলা হচ্ছে? হচ্ছে জানো কিছু করতে যাচ্ছি, আরে থাক না পরে করবো, তোমাকে একটা কিছু বলবো আর না পরে বলবো, আমার এটা এখন দরকার, এটা পরে হবে, এটা পরে নিও, এরকম। এটা মানে কি সবসময় এড়িয়ে যাওয়া কোনো কিছু, সঠিকভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারা। তাই বলছে দেখো, বাট অ্যাজ এ সিম্বল অফ ডিলে, হেজিটেশন অ্যান্ড ইনঅ্যাকশন দ্য স্পিকার রিপিটস দেয়ার উইল বি টাইম টু জাস্টিফাই postponement as if he is trying to convince himself that decision and actions can wait. হ্যাঁ, যে সময় আছে, আমরা সময়ের সাথে সাথে একসময় সব কিছু মানিয়ে নিতে পারবো। দ্য ফ্রেজ টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট রিফ্লেক্ট সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড দ্য আর্টিফিশিয়ালিটি অফ মডার্ন ইন্টারাকশনস। পুটিং অন আ ফেস ফলস ফেস টু ফেস দ্য ওয়ার্ল্ড। দেখো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো, মনে করো বিশেষ করে আমি শিক্ষিত সমাজের সাথে মিশে এটুকু দেখতেছি যে এদের মতো ফলস ফেস আমি পৃথিবীতে আর দেখি নাই। আমরা শিক্ষিত মানুষটা সবচেয়ে ফলস ফেস বেশি পড়ে থাকি। আমরা যখন বক্তৃতা দিই তখন একরকম কথা বলি, তারপর যখন ওটা নিয়ে সিদ্ধান্তে আসা যায়, আরে ওটা তো কথাগুলো না বললে হয়, বুঝতে পেরেছ? ওগুলো না বললে হয়। যখন আমরা কোনো ক্লাসে কথা বলতেছি স্টুডেন্টদের সামনে, আমার খুব লজ্জা লাগে। আমরা যখন বলি আমরা এই করব তাই করব, হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়ে যেই করবো, আমরা ওই করবো, এরকম বলি না? টিচারেরা বলে না স্টুডেন্টদের সামনে, বলো তো, এই করে ফেলবো, আমরা ওই করবো তাই করবো। হ্যাঁ, আবার যখন কোনো টিচারের বিদায় নিচ্ছে বা কোনো করতেছে তখন আরে এই প্রশংসা সেই প্রশংসা, এবার বার হয়ে আসার পর এইবার 14 গোষ্ঠী উদ্ধার, এগুলো হচ্ছে এরকম। সবসময় একটা ফলস স্পেস আমরা পড়ে আছি, বাস দিতে পারছি না, সরাসরি পিছনে এসে বাস দিচ্ছি। হ্যাঁ, স্টুডেন্টদের সামনে এই আদর্শ কথাবার্তা এইভাবে আমরা করব, আমরা একদম ডিপার্টমেন্টকে একদম পাবলিক অক্সফোর্ড ইউনিভার্সিটি বানিয়ে ফেলবো, এরকম আর কি কথাবার্তা। হ্যাঁ, একজন মানে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট থেকে শুরু করে এমনভাবে করছে যেন পৃথিবীর মধ্যে সেরা দেশ হয়ে যাবে বাংলাদেশ। সবাই আমরা ফলস ফেস পড়ে আছি, জাস্ট কথা বলার জন্য কথা বলছি, কিছুক্ষণ পর নাই। তাই ওরকম আমার সামনে যে মানুষগুলো আছে ওদের সামনে মিট করতে হলে তো আমাকে একটা পোশাক পরতে হবে নাকি? আমি তো লুঙ্গি পরে আমার স্টুডেন্টের সাথে দেখা করতে পারবো না। দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি একটু প্যান্ট শার্ট ইন করে আসি, একটু কোটটাই পরে আসি, তা না হলো যে এখানে আমাকে মানাবে না, কারণ আমি মানুষ তো না। এইরকম একটি বিষয় আমরা চারিপাশে ধারণ করে আছি। দ্য লাইন টু মার্ডার অ্যান্ড ক্রিয়েট সাজেস্ট দ্য ড্রামাটিক ইনার কনফ্লিক্ট বিটুইন ডিস্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। দেখো, পারহ্যাপস রেফারিং টু ইমোশনাল চয়েসেস, words unspoken, and even the power of speech itself. Time for all the works and delays of hands alludes to daily labor and rituals, possibly a node to, দেখো এখানে কথা বলছে, while the 100 indecision and visions and revisions show provokes, দেখো, deep indecisiveness and fear of commitment, যেন সে সরাসরি কমিট করতে পারছে না, সে সরাসরি বলতে পারছে না যে আমি এটা করবোই, আরে হবে, করবো নি, দাঁড়াও না, ওয়েট করো, অপেক্ষা করো, হবে, সব কিছু হয়ে যাবে। এটা বলা মানে কি নিজের দিক থেকেই তো ইনডিসিশনকে প্রকাশ করা। ইভেন সামথিং হ্যাজ মান্ডেন অ্যাজ দ্য টেকিং অফ আ টোস্ট অর টি
দেখো বিকামস ইনসিগনিফিকেন্ট। এমনকি আমরা যে একটু নাস্তা করবো, একটু খাবো দাবো, সেখানেও যেন আমরা সিদ্ধান্তে আসতে পারছি না। যে যখন আমরা টোস্ট অ্যান্ড টি নিয়ে বসবো তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। তাহলে কখন বসবো, কখন হবে, জানি না। হাইলাইটিং হাউ দ্য স্পিকার ইজ প্যারালাইজড বাই ওভার থিঙ্কিং, আনএবল টু অ্যাক্ট ইভেন বিফোর অর্ডিনারি ইভেন্টস। This line illustrates Prufrock's inner world, a mind overwhelmed by a self-doubt, social expectation, and the overwhelming sense that everything can be delayed, a central theme of the poem. Everything can be delayed. হচ্ছে না, হ্যাঁ, আমরা হয়তো কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত দিতে যাচ্ছি, থাক না, এটা হবে না, পরে হবে, তাই হবে, তো ইত্যাদি। প্রতিনিয়ত কিন্তু আমরা এরকম ফলস ফেস নিয়ে আশেপাশে আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে যে কথা দিচ্ছে পরের দিন সে আর এই কথাগুলো রাখছে না, বা সে কথা রাখতে পারছে না সেটাও সে বলছে না, সে আবার আরেকটা অজুহাত বানিয়ে সেটার সাথে একটা কি নিয়ে নিচ্ছে, একটা গল্প বানিয়ে তার পক্ষে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এগুলো দেখতেছি, প্রতিনিয়ত এগুলো হচ্ছে। হ্যাঁ, যে লোকটার সামনে আজকে কথা শুনতেছে, আদর্শবাদী কথা বলছে, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সে আদর্শ সে নিজেই ভুলে গেছে, পরক্ষণে অন্য কথা বলতেছে। এইগুলো হচ্ছে কি আমাদের মডার্ন মানির একটা বৈশিষ্ট্য, ভাড়ামি, হ্যাঁ, ভণ্ডামি, হ্যাঁ, ডিসগাইজমেন্ট, এই সব কিছু আমাদেরকে তোলে। অতএব ইন দ্য রুম দ্য উইমেন কেম অ্যান্ড, মানে কি, এটা হচ্ছে দেখানো যে না, সে আসলে একটা রেস্টুরেন্টে আছে বা একটা হোটেলে আছে, যেখানে উইমেনরা আসছে আর যাচ্ছে আর মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে কথা বলছে। তো আমাদের স্টুডেন্টরা কাকে নিয়ে কথা বলে? স্যাররা ক্লাসে ঢোকার আগে বা ঢোকার পরে, মানে ক্লাস থেকে বার হয়ে যাওয়ার পরে স্টুডেন্টরা কী নিয়ে কথা বলে বলো তো? তোমরা তো ক্লাসে থাকো। স্যারের সমালোচনা করে স্যার, খালি স্যারের সমালোচনা করে। নাকি? কেন করবে না স্যার? দেখেন, একটা ডিপার্টমেন্টে স্যার এক একজন স্যার এক এক কোয়ালিটির, মানে আসে কেউ। আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম স্যার, যখন হিস্ট্রি ছিল স্যার, একটা ম্যাডাম পড়াইতেন, উনি আসে শুধু ওই খালি মানে গল্প, সে কি সিনেমা দেখছেন আছে, আরে ওগুলোর সাথে আমার এটার কি সাথ, আমাকে ওগুলা গল্প শোনাচ্ছে। আবার কিছু কিছু স্টুডেন্ট ওগুলা সিরিয়াল দেখে, ওদের সাথে ওদের আবার খুব মানে খুব বোরিং লাগে ক্লাসটা। এখন ওই স্যারকে আমি কি আর প্রশংসা করবো? স্যার আমার কাছে কি পড়াই গেল, ক্লাস শেষ হবে এগুলা বলবে। আমার ডিপার্টমেন্টের হেড, সে তো আর ওনার কথা কি বলবো, উনি খালি মানে যে আপনি যেটা বললেন না স্যার, খালি আশ্বাস দেওয়া যে এটা হবে ওটা হবে, অনেক কিছু হবে, এই কিছু স্টুডেন্টকে বৃত্তি দিবে, অনেক কিছু করবে, কিচ্ছু না স্যার, এগুলা জাস্ট খালি মিশা কথা। ওই ম্যাডামকে আমি আর কি ভালো বলবো স্যার? এগুলা স্যার এগুলাই চলতেছে ডিপার্টমেন্টে। স্টুডেন্টরা স্যার ক্লাস শেষ হলে কেউ সত্য কথা বলুক না বলুক, সবাই ছাত্রদের খালি শুধু সমালোচনা করে, আর কিছু করে না। ওইটাই, সে শালা গেল বাইসে গেলাম শালা নাকি, কি বগর বগর করতেছে সে শুধু। তো এরকম আমরাও বলেছি একসময়, আমাদের স্টুডেন্টরাও আমাদের সম্পর্কে বলবে যে সে তেমন ভাবে। আর আমরা এখন স্টুডেন্টরা ম্যাচিওর, তারা এইচএসসি পাস করা মানেই তারা অলরেডি অনেকখানি বোঝে, তাদের সাথে কি চালাই করা সম্ভব? আর বলো, আমাদের কলেজেও স্যাররা আগে বলতো এই কথাগুলো, আমরা স্টুডেন্টের সামনে বলতাম এই করবো সেই করবো, পরে আমি দেখলাম যে না, এ তো এক ভাড়ামি কথাবার্তা, অত বসে হবে আর তাল মেলানো যাবে না, ও যা হবার হবে, আর কিছু বলি না। স্যার একবার হয়েছে কি স্যার, একবার স্যার জুনিয়রদের সামনে, আমি তখন সিনিয়র, আমাকে বক্তৃতা দিতে দিছিল আর কি। তো আমার ম্যাডাম আমাকে শিখিয়ে দিয়েছে যে আমাদের যে ডিপার্টমেন্টের হেড, সে বলছে যে ডিপার্টমেন্টে এগুলো হয়, হ্যাঁ ডিপার্টমেন্টে ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে সব প্রচুর ঝামেলা আমাদের কলেজে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, মানে পজিটিভলি হয়ে যায়। আমি তো জানি স্যার যে ডিপার্টমেন্টের অবস্থাটা কি, এখন আমাকে বাধ্য হয়ে বলতেই হলো, কারণ আমাকে আবার ইনকোর্সে মার্ক দিবে না, যে উনি আবার শাসায়, ইনকোর্সের মার্ক কিন্তু আমার হাতে। মুশকিল অবস্থার মধ্যে পড়ে গেছে স্যার, কিছু বললেও সমস্যা, না বললে আরো বড় সমস্যা। তো ওটাই যে আমরা কত ফলস ফেস নিয়ে ঘুরি, হ্যাঁ, যে আমাদের আধুনিকতার মধ্যে আমাদের সাহস নাই, আমরা শিক্ষিত, হ্যাঁ, আমাদের নৈতিক সাহস নাই যে আমরা কি করতে পারি আর কি করতে পারবো না সেটা বলারও সাহস আমাদের নাই, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। কত রকম হাসি লাগে, বুঝতে পারছো যে আসলে আমরা কেমন। মাঝে মাঝে আমি হাসি, স্টুডেন্ট থেকে টিচার সবাইকে নিয়েই হাসি মাঝে মাঝে, হ্যাঁ, খুব বেশি। এত মানে এই কবিতাগুলো পড়লে তখন আমাদের মনে হয় এই কবিতা তো আমরা সবাই পড়েছি, তাই না? আমাদের ইংরেজি সাহিত্য যারা পড়েছে তারা তো পড়েছে এগুলো, না পড়েনি? বলো। জি স্যার, অবশ্যই পড়েছি স্যার, এটাই মাথায় আসছে যে এটা তো অনেক আগে থেকে আছে। হ্যাঁ, আগে থেকে আছে, তাহলে আমরা সবাই তো জানি যে আমাদের কিরকম হওয়া উচিত ছিল আর কি হচ্ছে, তারপর আমরা সবাই আবার ভুলে যাই। হ্যাঁ, যেখানে আমরা মানুষ ধর্মে ভুলে যাচ্ছি সেগুলো স্যার, এগুলা স্যার মোটিভেশনের মতো স্যার, মোটিভেশন যখন বেশিক্ষণ থাকে না, আমরা যখন পড়ি না স্যার, তখন মনে হয় যে আমি যদি এগুলো হয়, আমি এগুলো করবো।
বইও বন্ধ করছে, আমার মোটিভেশনও শেষ, মানে আমার এগুলো নৈতিকতা সব শেষ। ওই যে যে অবস্থায় আগে ছিলাম সেই অবস্থাতেই গেলাম, এই সেম অবস্থা স্যার। তো যাই হোক, এখন কি বলা যাবে বলো, এইভাবেই সমাজে আমাদের সমালোচনা চলবে, কিন্তু সমাজ সে আগের মতোই আছে। এখনও ধর্ষণ হচ্ছে, হচ্ছে না? এখনও জুলাই বিপ্লব চলে গেল, জি তারপরে স্যার। কি জুলাই বিপ্লবের পরেও নেতারা ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করতেছে, করছে না বলো? হুম। স্যার আগে মজার বিষয় দেখেন স্যার, যেগুলোর জন্য আন্দোলন করা হলো সেগুলোই তো ঘুরে ফিরে আবার আসতেছে স্যার। এই যে কোঠা, তারপরে এই যে আবার নাকি যারা আন্দোলন করছে, যারা অসুস্থ বা যাদেরকে ওদেরকে নাকি আবার হচ্ছে সরকারি চাকরিতে প্রিভিলেজ দেওয়া হবে, তাহলে হ্যাঁ, এগুলোর জন্যই তো যদি আমরা তো আন্দোলন করলাম, তাহলে এই জিনিসগুলো আবার কেন নিয়ে আসা হচ্ছে? তাহলে এগুলো তো স্যার সমস্যা স্যার। তাহলে যদি এরকম ভাবে রিপিটেড হতে থাকে তাহলে এগুলো আর করার কি দরকার? তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল, আর তার নীতি নৈতিকতা ভাবে চললেই ঠিক ছিল। এগুলাই হচ্ছে খালি সেটাই তো ফেস সেন্স। বললাম যে সবাই আমরা ওই যে শুধু ভান নিয়ে আছি গো। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, শুধুমাত্র একটু ইয়াটা আলাদা, হ্যাঁ, মানে পাত্রটা আলাদা, জিনিস একই, বুঝতে পারছো? জি স্যার, জিনিস ওটাই একই, স্যার। শুধু পাত্রটা আলাদা। বাঙালি তো আমরা সবাই, শুধুমাত্র পাত্রটা আলাদা। সুযোগ বুঝলে আমরা সবাই সেই সুযোগটা নিয়ে নিব। হ্যাঁ, কেউ আগে আওয়ামী লীগের নাম চলছিল, এখন বিএনপির নামে চলবে, আরেকদিন জামাতের নামে চলবে, এইভাবে চলতেই থাকবে। যে যখন দলে আসবে তার বিপরীতজন খারাপ হয়ে থাকবে, আর যে দলে থাকবে সে হবে রাজা, সেই হবে সৎ ব্যক্তি, এইভাবেই চলবে। আমি বললাম যে খুব একটা আশাবাদী হওয়ার কিছু নেই আমাদের, হ্যাঁ, আশাবাদী হওয়ার কিছু নেই, যেমনটা চলতেছে চলবে। একদমই নাই স্যার, একদম সামনে আরো অনেক খারাপ অবস্থা আসবে স্যার। কারণ তখন দেখবেন যে ছাত্ররাই মারামারি লাগবে, এই দল ওই দলকে মানে মারামারি করবে, এগুলা খুবই বাজে অবস্থা। বাংলাদেশের রাজনীতি খুব নোংরা রাজনীতি স্যার। এটা কোনো হলো আরেকটা হচ্ছে যে ভাইরাল শিক্ষক মানেই, এখন মনে শিক্ষক করবা যে ভাইরাল মানেই সব কিছু সমাধান, ঠিক আছে? মনে করো আদর্শ দিয়ে আমরা সমাধান চেষ্টা করছি। এই যে এইচএসসি একজন স্টুডেন্টকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে তো, হ্যাঁ, এটা অবশ্য ভালো করেছে, কিন্তু এটা কি রুলসের মধ্যে পড়ে? তুমি কি এটা সবার ক্ষেত্রে করতে পারবা? সবার ক্ষেত্রে কি এই কথাটা কাজটা মানে মানানো হলো কি না বলো? না স্যার, এটা না একটা স্যার। আদর্শ কথাবার্তা বলে দুদিন পর সব ভুলে যাবে। এই ঘটনাটা আবার সামনের বছর আবার রিপিট হবে। হ্যাঁ, এখন সত্যি কি একজন স্টুডেন্টকে কি ওই সময় ঢুকতে দেওয়া উচিত ছিল একজন টিচারের? কি মনে হয়? আমরা তো সবাই তো যার যার মতো কথা বলে আছি, তাহলে ওই সময়ের ওই মানুষটা কেন বললো না? বাইরে থেকে তো সব কিছু আমরা বলতে পারি। তাহলে একজন স্টুডেন্ট যখন 1-1.5 ঘন্টা পরে ঢুকবে, তাকে আমি ঢুকতে দিব কি না? যদি এখন ওখানকার যে হচ্ছে দায়িত্বে আছে সে যদি ঢুকতে দেয়, পরে যদি একটা অন্য ঘটনা ঘটে, তখন সে দায়ভার কে নেবে বলো? স্যার এই যে আওয়ামী লীগের সময় যে স্যার একটা মেয়ে এসে স্যার এই সার্টিফিকেট যে ছিঁড়ে ফেললো না পুড়ে ফেললো স্যার, পরে যে স্যার তাকে যে তার চাকরি দিল চাকরি হয়ে পলক গেল, স্যার। তার তো চাকরি হয়ে গেল। এরকম অবস্থা তো স্যার অনেক ছেলেরাও করেছে স্যার, তো তাদেরকে তো চাকরিটা কি দেয়নি? তাহলে একজনের জন্য অ্যাপ্লিকেবল হবে, আরেকজনের জন্য হবে? এটা ইউনিভার্সালি করুক, যে যারাই সার্টিফিকেট ছিড়বে তাদেরই চাকরি। হ্যাঁ, তো সবাই পড়াশোনা বাদ দিয়ে খালি সার্টিফিকেট ছিড়ুক, তাহলেই তো হয়। তো এটা তো বললাম, আমরা ভাইরাল হলে আমাদের একটা সমাধান চলে আসে, ঠিক আছে? ভাইরাল না হলে তোমার সমস্যার কোনো সমাধান হবে না। তো যাও, তো এই এই যখন তুমি পড়বা সাহিত্যকর্মগুলো, তোর মন থেকে তখন এই কথাগুলো চলে আসবে। হ্যাঁ, তো যাও, দা বলছে দিস শর্ট রিপিটেড লাইন, এই কথা দেখো আবারও পেয়েছিলাম আমরা। হ্যাঁ, এটা এটা হচ্ছে কি, সার্ভ অ্যাজ আ রিফ্রেন অ্যান্ড ক্রিয়েটস আ সেন্স অফ রিপিটেশন অ্যান্ড সুপারফিশিয়ালিটি ইন সোশ্যাল লাইফ, যে আমাদের জীবনটা স্বাভাবিক এভাবেই চলছে। আমরা অনেক কিছুই প্রতিনিয়ত স্বাভাবিকভাবে করি, কিন্তু মনের দিক থেকে আমরা এই কাজগুলো করি না। ওই যে বললাম, ক্লাসে যাচ্ছি, স্টুডেন্টদের সামনে আদর্শবাদী কথাবার্তা বলছি, একদম মানে নির্ভেজালভাবে কথাগুলো বলে যাচ্ছি। আদৌ ওই কথাগুলো আমি মানাচ্ছি কিনা, আদৌ কথাগুলো বাস্তবায়ন হবে কিনা, আমি সেগুলো খেয়ালও করছি না। আমাদের নেতারাও তার মতো আদর্শবাদী কথা বলা যাচ্ছে, আমরা এটা চেষ্টা করব, আমরা এটা করব, হ্যাঁ, এবারের মতো সুযোগ দিলে আমরা করব। আমাদের ধর্মীয় নেতারাও এরকম করে বলে যাচ্ছে। আজকে সে বলতেছে, হ্যাঁ, আমাদের এই দান করতে হবে, এই করতে হবে, পরবর্তীতে সেই দানের টাকা সেই মারে নিচ্ছে। হুম, এগুলো স্বাভাবিকভাবে চলছে। দ্য মেনশন অফ মাইকেল অ্যাঞ্জেলো সাজেস্ট দ্য উইমেন আর এনগেজিং ইন ইন্টেলেকচুয়াল কালচার কনভারসেশন পসিবলি টু ডিসপ্লে দেয়ার রিফাইনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। হ্যাঁ, যে তারা যেসব জিনিস নিয়ে কথা বলছে না, তারা খুব উপর লেভেলের বিষয় নিয়ে কথা বলে। কিন্তু হেয়ার দিস সিন ফিলস ডিটেলস অ্যান্ড মিনিংলেস টু প্রুফ, কিন্তু এগুলো পুরো মিনিংলেস মনে হচ্ছে। যে এগুলো নিয়ে কথা বলে লাভ কি? এগুলো দিয়ে কী হবে? দ্য রিপিটেশন অফ দিস লাইন লেটার ইন দ্য পয়েম এমফাসাইজ হিজ এলিনেশন অ্যান্ড ইনসিকিউরিটি ইন সাচ সোশ্যাল সেটিং। হি ফিলস ইন্টিমিডেটেড বাই দ্য কালচার এনভায়রনমেন্ট অ্যান্ড ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু দেখো, হ্যাঁ, গ্র্যান্ডার অ্যাসোসিয়েটেড উইথ নেমস লাইক মাইকেল অ্যাঞ্জেলো। যে মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষের, হ্যাঁ, এরকম মানে কি হাই স্ট্যাটাসের মানুষ নিয়ে আমরা কথা বলছি, মানে বিশাল ব্যাপার। তার মানে ওদের সাথে মেশার মতো যোগ্যতা আমার নেই, আমি ওরকমভাবে সমাজে মিশতে পারছি না, চলতে পারছি না, এরকম আর কি বিষয়টা।
হ্যাঁ আজকে প্রধানমন্ত্রী আসবে, তার সাথে আমাকে ছবি তুলে একটা পোস্ট দিতে হবে নাকি? হয় না এরকম? যে মনে করে কি যে একজন নেতার সাথে ছবি তুলে সেটা যদি এখন আমি আমার ফেসবুকে কভার পেজ বানাই, অমনি আমিও নেতা হয়ে যাই নাকি? হয় কি না বলো? এরকম নেতা কিন্তু আমরা হয়ে যাই। তাই বলছে দাস দ্য লাইন সার্টেনলি রিভিলস প্রুফ অফ ইমোশনাল ডিস্টেন্স, হিজ ফিয়ার অফ জাজমেন্ট অ্যান্ড দ্য এমটিনেস হি পারসিভস ইন দ্য সোশ্যাল রিচুয়ালস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। হ্যাঁ, তো দেখো মানে কি সে এত বেশি মানে এখানে সবসময় প্রুফকে কেন বলা হচ্ছে? প্রুফক এগুলোকে খেয়াল করছে, আর যখন এইগুলোকে খেয়াল করে বা এগুলো নিয়ে তখন কি তার কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে বলো তো? কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে এখানে? বলতে পারবা? স্যার ডিজিলিউশনটা কি না স্যার? ওটা ইন্ট্রোস্পেক্টিভনেস। ইন্ট্রোস্পেক্টিভ মানে কি? হ্যাঁ স্যার, যে সবকিছু, আত্মদর্শন। হ্যাঁ মানে সবকিছু হ্যাঁ, নিয়ে স্যার। সে কথা বলছে এবং নিজের দিক থেকে সেটা ভাবতে। দেখো ইন্ট্রোস্পেকশন বা ইন্ট্রোস্পেক্টিভ পার্সন, এটাই দেখি সে কেমন হয় আসলে। দেখো বলছে কি an introspective person is someone who frequently reflects on their own thoughts, feelings and behavior. They tend to examine their inner world, often leading to a deeper understanding of themselves. This self reflection can দেখো involve analyzing past experience, current emotion, future motivation ইত্যাদি ইত্যাদি। সেলফ ডিপ থিঙ্কিং, তাই না? তারপর সেলফ ক্রিটিসিজম, যে আমার দ্বারা এটা হবে কিনা, আমি সাথে চলতে পারবো কিনা, এগুলো নিয়ে সবসময় সে থাকে। মানে যত বেশি একজন মানুষ ইন্ট্রোস্পেক্টিভ হবে তত সে সমাজ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে। কারণ সব কিছুর সাথে সে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ভাবতে পারবে না। কারণ সব কিছুর মধ্যেই তো ভাড়ামি, সব কিছুর মধ্যেই তো হালকামি। সে এইগুলো তখন পছন্দ করবে না। নিজের চিন্তা দিয়ে যখন সে বিবেচনা করবে তখন সে সেগুলোর সাথে মানাতে পারবে না। আর যখনই মানাতে পারবে না অটোমেটিক সে বিচ্ছিন্ন হয়ে পড়বে। হ্যাঁ বলো। স্যার ইন্ট্রোস্পেক্টিভ এই ওয়ার্ডটা কি স্যার পজিটিভ নাকি নেগেটিভ স্যার? এটা এটা পজিটিভ জি স্যার। নেগেটিভের বিষয় আসছে না, ঠিক আছে? তো এখানে আসতেছে যে নিজের ভিতরের চিন্তাশীল ক্ষমতাটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা জি স্যার। এর সাথে নেগেটিভ পজিটিভের ব্যাপার না। এই ইন্ট্রোস্পেক্টিভটা হচ্ছে যে সেলফ যে ক্রিটিসিজম এইটাকে বোঝানো। আর সেলফ ক্রিটিসিজম কি খারাপ না ভালো বলো? স্যার সব ক্ষেত্রে তো ভালো না স্যার, কিছু কিছু ক্ষেত্রে তো স্যার খারাপ হতে পারে। না সেলফ ক্রিটিসিজম তো কথাটা যদি সবার ক্ষেত্রেই খাটে, সবাই যদি মানাতে, তাহলে এটা ভালো কথা, এতে খারাপ কিছু হবে না, জি ঠিক স্যার। আছে তো? হ্যাঁ, কিন্তু এখন যেটা বলতেছে, এখন চারপাশে সেলফ ক্রিটিসিজম করার মানুষ এত কম যে যে ব্যক্তি সেলফ ক্রিটিসিজম করবে নিজের, সেই অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ঠিক আছে তো? এই ক্ষেত্রে এই জি স্যার। প্রুফকের কথা বলা হচ্ছে যে সে যেহেতু এরকম ব্যাপারে ভুগতেছে, এরকম ব্যক্তি যারাই হবে তারাই মোটামুটি সমাজের সাথে মিলাতে পারবে না, চলতে পারবে না। সব কিছু সাথে মানিয়ে নিতে হবে রে ভাই, এরকম ব্যাপারটা। হ্যাঁ মানিয়ে নিতে হবে। আরে ধর্মের নামে একটু মদ গাঁজা খেয়ে নাচা গানা করবো না তো করবো আর কি, ঠিক আছে? এই যে দেখো আমার বড়দিন উৎসবে অনেক সময়, এখন তো মোটামুটি আরও বেশি হয়ে গেছে, আজ থেকে 2 বছর বা 3 বছর আগে এক বড়দিনে আমাদের গ্রামের ছেলেমেয়েরা মনে করো 30-40 পেয়ার বক্স নিয়ে এসে গ্রামে ভিড়াইছে রাতের বেলায়, এবং মোটামুটি মনে করো যে ওই মদ টদ খেয়ে মাতলামি হয়ে নাচাগানা করতেছে, ঠিক আছে? তো আমার বাড়ির পাশে আমি গেলাম, গিয়ে একটু ওদের একটু বকাঝকা করলাম। আমার সাথে কেউ নাই, আমি একাই। এর আগে চার্চে অ্যাপ্লিকেশন করলাম, বিশপের সাথে কথা বললাম, আরে হবে না, একটু মজা করবে না, সবার একই কথা, এই একই কথা কিন্তু সবার। হ্যাঁ আরে হবে, আরে ঠিক হয়ে যাবে, একটু আনন্দ করতে দাও, ধর্মের নামে একটু একটু আনন্দ করবে না, এই কথা, ঠিক আছে তো? এরপর যখন আমি গেলাম, বলছে তাদের ধর্ম তাকে করতে দাও, তোমার ধর্ম তুমি করো। বুঝতে পারছো? আমাকে বলতেছে যে তোমার ধর্ম তুমি করো, ওদের ধর্ম ওরা করুক। হলো এটা কথা হলো বলো? এটা কি একজন ধর্মীয় না স্যার। কথাবার্তায় হতে পারে? এটা ধর্মের সাথে চলতে পারে এটা বলো? সেই দিন থেকে তো আমি আমার চার্চে যাওয়াই বন্ধ এটা করে কিভাবে দিয়েছি। চলে স্যার? হ্যাঁ এটা আমি চার্চে যাওয়াই বন্ধ করে দিয়েছি। তাহলে এই যে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, কিন্তু সবাই আবার চার্চে যাচ্ছে। মনে করো সারা রাত মদ গাঁজা খেয়ে সকালে ঠিকই কিন্তু আবার চার্চে গিয়ে যিশু যিশু করতেছে। হলো? চললো এটা? হলো বলো? আমি তো পারতেছি না এটা করতে, এটা তো আমাদের হবে না। তাহলে আমাকে হয় প্রতিবাদ করতে, যদি আমাকে চার্চে যেতে হয় তাহলে আমাকে প্রতিবাদ করেই চার্চে যেতে হবে, আর তা নাহলে আমি চার্চে যাওয়ার যোগ্যই না। আমি এটা মানাতে পারিনি মানে আমি পারবো না, আমার এটা হবে না, এটা জাস্ট ভণ্ডামি। আর এই ভণ্ডামি দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি ওটা পারবো না করতে, ঠিক আছে? সেই থেকে আমি ওই উৎসবের দিনগুলোতে আমি গির্জায় যাই না বা চার্চে যাই না, কারণ ওই নাচা গানা করে
হ্যাঁ ওই হইচই করে বক্স বাজিয়ে, হ্যাঁ অসুস্থ মানুষ না সুস্থ মানুষ দেখার টাইম নাই, সারা রাত বক্স বাজিয়ে গিয়ে ঢুলু ঢুলু, হ্যাঁ চোখ নিয়ে গিয়ে ধর্ম করা যায় বলো? মনে করো রাত 3টা 4টা পর্যন্ত তুমি বক্স বাজিয়ে গান করছো, রাতের কেউ ঘুমাতে পারেনি, সকাল 7টার সময় তোমার হচ্ছে উপাসনা যাবে, কেউ কি সুস্থ মস্তিষ্কে যেতে পারবে এই জায়গায়? বলো যেতে পারবে? না স্যার, এরকম হলে বিষয়টা এরকম যে সারা রাত ধরে ওয়াজ শুনলো, হ্যাঁ হ্যাঁ সকালে আবার ফজরের নামাজ কাজা করে দিল। কাজে, হ্যাঁ তা মানে ওইটা এত বললাম যে ব্যাপারটা এরকম হচ্ছে যে আবার তুমি বলতে গেলে বলে তোমার ধর্ম তুমি করো, ওদের ধর্ম ওরা করুক, কি বলো বলো? তো এই হচ্ছে অবস্থা। তাহলে স্যার যারা ইন্ট্রোস্পেক্টিভ এই যুগে যে যারা আত্মদর্শন গুলো করে স্যার, তারা কিভাবে তাহলে বাঁচবে স্যার? ওই মানে যে বিচ্ছিন্ন এদের করতে সংখ্যা হবে তো নাই স্যার। যে এখন আগে বললামই তো যে এখন আমার বিশপ পাদ্রী আমার চোখে চোখ না পড়লে কথা পায় না, বুঝতে পারছো? এড়িয়ে যাওয়ার ধান্দা, যে আবার কি বলে বসে মিলন, হ্যাঁ ওই যে আলাদা হয়ে যাচ্ছে আমি, কারণ অধিকাংশ মানুষ তো ওই পথে যাচ্ছে অধিকাংশ মানুষ, ঠিক আছে? অতএব যদি আবার কিছু বলে জি বসে, স্যার। আবার কিছু হয়ে যায়, এই জন্য কি হচ্ছে এই জাতীয় মানুষগুলো আস্তে আস্তে কি হবে সমাজ থেকে ওইরকম, মানে কোনো কিছু বলতেই তো এখন দ্বিধা হবে যে আবার কি বলতে গিয়ে কি বলে ফেলে, হ্যাঁ কি বলতে গিয়ে কি হয়, তো এইভাবেই চলছে। তো যাই হোক, অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম টু ওয়ান্ডার, বলছে আরও সময় হবে, আরও সময় আসবে, আরও সময় হবে, টেনশন নিও না, এরকম আর কি। হ্যাঁ আরে সব ঠিক হয়ে যাবে, হবে এক সময় এরকম। টু ওয়ান্ডার, ডু আই ডেয়ার অর ডু আই ডেয়ার, মানে কি আমার কি এটা, আমি কি পারবো বলতে, আমি কি এটা করতে পারবো, এটা কি আমার বলা ঠিক হবে, এটা কি হবে, এরকম আর কি। আরে হবে, সময় আসলেই হবে এরকম। টাইম টু টার্ন ব্যাক অ্যান্ড ডিসেন্ড দ্য স্টেয়ার, মানে কি হয়তো বা কোনো কাজে আমি যাচ্ছিলাম, সিঁড়ি দিয়ে উঠবো, পরে ভাবছি না থাক পরে যাব, আজকে থাক না, দিয়ে সিঁড়ি দিয়ে আবার নেমে যাচ্ছি, ঠিক আছে? তো কিসের জন্য যাচ্ছিল পরে একটা বলবে দেখো। তাহলে টাইম টু টার্ন ব্যাক হ্যাঁ ডিসেন্ড দ্য ডেয়ার, এই ডিসেন্ড দ্য স্টেয়ার মানে কি, তার মানে কি হয়তো সিঁড়ি দিয়ে উঠে কোথাও যাচ্ছিল নাকি, কোথাও যাচ্ছিল, মনে মনে ভাবতেছে যাবো, বলবো, হবে তো, বলতে পারবো তো, করতে করতে না থাক না আজকে আর না বলি, চলে যাই, সিঁড়ি দিয়ে আবার নেমে চলে যাচ্ছি। কারণ কি, উইথ আ বাল্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার, আরে আমার মাথার উপরে তো দেখো, মাথার মানে কি বাল্ড স্পট মানে কি, মাথায় টাক পড়ে যায় না মানুষের মাথার উপরে, জি স্যার। যে ইন দ্য মিডল অফ মাই হেয়ার, তাহলে মাথার চারিপাশে চুল আর মাঝখানে হচ্ছে টাক, এই মাথা নিয়ে কি যাওয়া যায়? দে উইল সে, লোকে তারা বলেছে হাউ হেয়ার ইজ গ্রোয়িং থিন, এই তোমার মাথায় এত চুল পাতলা হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ হাউ হিজ হেয়ার ইজ গ্রোয়িং থিন, মানে কি হয়তো লোকে যখন তাকে দেখে আর বলে হেই দেখ ওই লোকটা চুল দেখ আস্তে আস্তে উঠে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, এই কথাগুলো যখন বলে তখন নিশ্চয়ই আমি আমার দিক থেকে সচেতন, এখন আমি কারো কাছে যাচ্ছি কিছু বলার জন্য, হ্যাঁ যেতে যেতে আবার ফিরে আসছি, কারণটা কি, কারণ ভাবছি যে কি হবে বলে, আমার তো মাথায় টাক, যদি সে আমাকে মেনে না নেয়, হ্যাঁ দিয়ে কি 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 হচ্ছে শেষে আর বলা হচ্ছে না। কে ভাবতেছে এই কথাটুকু, বলো বলো কে ভাবতেছে? প্রুফক ভাবতেছে নাকি, যে তাহলে নিশ্চয়ই সে মাথায় টাক সচেতন, দেখো সে তার অবস্থার কথা জানে যে তাকে দেখতে কেমন, হ্যাঁ বলছে মাই মর্নিং কোট, মাই কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, মাই নেকটাই রিচ অ্যান্ড মডেস্ট বাট অ্যাসার্টেড বাই আ সিম্পল পিন, তার মানে কি তার দুর্বলতার কথা, মাই মর্নিং কোট দেখো, হ্যাঁ অ্যান্ড মাই কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, তাহলে এই অবস্থানটা কেমন দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো, সে কোটটাই পরে আছে, হ্যাঁ একদম চিন পর্যন্ত ঢেকে আছে, মানে খুব সেজে গুজে আসছে, কিন্তু লোকজন তার হাত পা দেখে বলতেছে, দেখো এইটাকে লাইনটা পড়ে আসি, দেখো যে দে উইল সে বাট হাউ হিজ আর্মস অ্যান্ড লেগস আর থিন, থিন মানে কি, দেখবা যে অনেক লোক আছে তার হাত পা খুব চিকন, হ্যাঁ কিন্তু ড্রেস পরে থাকলে বোঝা যায় না, মনে করো সে টাই পরে আছে, হ্যাঁ মর্নিং কোট পরে আছে, কলারের হ্যাঁ সেই কলারগুলো ফার্মলি উপরে তোলা আছে, মানে একটা ভাবসাবি আলাদা, হ্যাঁ নেকটাই আছে, নেকটাইটা কেমন রিচ অ্যান্ড মডেস্ট, হ্যাঁ এবং সেটা পিন দিয়ে সুন্দর করে আটকানো আছে, কিন্তু তার হাত পা দেখে মনে হচ্ছে এই লোকটা যে চিকন চাকুন, এটা কে ভাবছে বলো? প্রুফক নিজে ভাবতেছে যে মানুষ যদি এরকম মনে করে, হ্যাঁ ও যদি আমাকে এরকম মনে করে, আমি যে তাকে দেখো এখানে এটা হচ্ছে কি একটা প্রেমের অফার দেওয়া, তাই বলছে ডু আই ডেয়ার, হ্যাঁ আমার কি বলা ঠিক হবে এটা, তাহলে ডিস্টার্ব দ্য ইউনিভার্স, কী দরকার এই কথা বলে আবার সবাইকে ডিস্টার্ব করা,
ইন আ মিনিট দেয়ার ইজ টাইম, আরে সময় হবে এক সময়, পরে না হয় বলবো, আজকে আর বলবো না। ফর ডিসিশনস অ্যান্ড রিভিশনস হুইচ আ মিনিট উইল রিভার্স, তাই তো? হয়তো এখন বলতে গিয়েও আর বলতে পারছে না, কারণ নিজের দুর্বলতা সম্পর্কে সে জানে, জানার সম্পর্কেই সে হয়তো থাক না, আজকে আর বলবো না, অন্য একদিন বলবো, আজকে এটা এই পর্যন্তই থাক। এই কথাগুলো মানে কি, দেখো ইনডিসিশনস, হ্যাঁ, মানে নিজের ত্রুটি, সেলফ ক্রিটিসিজমের মাধ্যমে নিজের ত্রুটিগুলো সে জানে, নিজের দুর্বলতার কথা জানে, অতএব ভিতর থেকে অটোমেটিক সে দুর্বল হয়ে পড়তেছে, সে তার সাহস দেখাতে পারছে না। ঠিক আছে, কি বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে দেখো ইন দিস প্যাসেজ দ্য স্পিকার কি বলছে, ইজ ওভারওয়েলম বাই সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড সেলফ ডাউট, যে সে পারবে কিনা, তার এটা বলা উচিত কিনা। হি ওয়ান্ডার্স রিপিটেডলি হোয়েদার হি শুড টেক অ্যাকশন অর স্পিক হিজ মাইন্ড, তার বলা উচিত কিনা, বাট কুইকলি রিট্রিটস ইন্টু ওরিং অ্যাবাউট হাউ আদার্স পারসিভ হিম। দেখো নিজের সম্পর্কে অন্যরা কী ভাবছে তাই নিয়ে তার টেনশন। হ্যাঁ, অবশ্যই দ্য রেফারেন্স টু হিজ, দেখো বাল্ডিং হেড অ্যান্ড থিন লিমস শো হাউ ইন্টেন্সলি সেলফ কনশাস হি ইজ অ্যাবাউট হিজ এইজিং অ্যাপিয়ারেন্স, মানে বয়স হয়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে, হাত পা চিকন চাকন। হ্যাঁ, হি ইমাজিনস পিপল জাজিং হিজ লুক, সে ভাবতেছে লোকজন তাকে দেখে কী ভাবছে। হিজ ক্লথস অ্যান্ড হিজ ভেরি প্রেসেন্স, দিস ইনার ডায়ালগ রিফ্লেক্টস হিজ ল্যাক অফ কনফিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফেয়ার অফ বিং রিডিকিউলড অ্যান্ড ডিসমিস। দ্য হন্টিং কোয়েশ্চেন, ডু আই ডিস্টার্ব দ্য ইউনিভার্স, যে কী দরকার অযথা গিয়ে সবাইকে ডিস্টার্ব করা, ইজ এ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ হিজ প্যারালাইসিস। হি ওয়ান্টস টু সে অর ডু সামথিং সিগনিফিকেন্ট, সে হয়তো কিছু বলতে যাচ্ছে কাউকে কিছু, বাট হি ইজ টেরিফাইড অফ ব্রেকিং সোশ্যাল নর্মস অর ফেসিং মানে রিজেকশন, বলে যদি না মেনে নেয় তো ভয় পাচ্ছে সে, সমাজের মানুষ আবার কী ভাববে। আলটিমেটলি দিস লাইন্স হাইলাইট আ সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, দ্য ইনসিকিউরিটি, হেজিটেশন অ্যান্ড এলিনেশন অফ দ্য মডার্ন ইন্ডিভিজুয়াল ট্র্যাপড ইন আ সাইকেল অফ ওভার থিঙ্কিং অ্যান্ড ইনঅ্যাকশন। তো এইভাবে বিষয়গুলোকে দেখানো হচ্ছে। কি কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। ফ্যানটা চালু দিবে না। আর বলো। স্যার এই যে পোয়েমের শুরুতে যে স্যার ইপিগ্রামটা যে ইউজ করলো স্যার, ইপিগ্রাম ছিল না ইপিগ্রাফ ছিল স্যার, তো ওইটার সাথে ওটা কেন ইউজ করলো স্যার, ওইটার সাথে এখানকার লিঙ্কটা স্যার ওটা বোঝনি যে ওটা কি সে কেন এই তার মনের কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছে, সে ভাবতেছে যে মানে কি নিজের দুর্বলতার কথাগুলো একজন মানুষ তখনই অন্যকে বলে যখন সে মনে করে এই কথাগুলো অন্যের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, অন্যকে সে বলবে না। ঠিক আছে তো? জি স্যার। এটা দিয়ে কি বোঝালো যে আলফ্রেড প্রুফক তার মনের কথাগুলো আমাদেরকে বলতেছে বিশ্বাস করে, তার দুর্বলতার কথাগুলো আমাদেরকে আচ্ছা, বলতেছে। মানে উনি হেলে আছেন, মানে উনি এখন কষ্টে আছে, ওই কথাগুলো মানে হ্যাঁ, কেউ আমাদেরকে মানে বলতেছে। বুঝবে কিনা বা শুনবে কিনা, হ্যাঁ, হ্যাঁ আমাদেরকে ওইগুলো যা আমাদের শোনাচ্ছে ওটা একটা জাস্ট এই কথাটুকু, যে এখানে একটুকু বোঝানো যে এই কবিতাটার মাধ্যম দিয়ে আমরা একজন ব্যক্তির ইনার যে, তাই তো, যে ইনসিকিউরিটি, তাই তো, বা হচ্ছে উইকনেস আছে, সেটাকে এখন আমাদের কাছে বলবে, আমরা যেন এটাকে অন্যের কাছে না বলি। হ্যাঁ, মানে এরকম আর কি বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট একটা মানে ইন্ট্রোডাকশন বা শুরু করা, এছাড়া কিছু না। আচ্ছা, তাহলে এরপর কি হচ্ছে দেখো, ফর আই হ্যাভ নন, দেখো ফর আই হ্যাভ নন দেম অল অলরেডি, নন দেম অল, হ্যাভ নন দ্য ইভিনিংস মর্নিংস আফটারনুনস, আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ, দেখো কফি স্পুনস, আই নো দ্য ভয়েসেস ডাইং উইথ আ ডাইং ফল বিনিথ দ্য মিউজিক ফ্রম আ ফার্দার রুম, সো হাউ শুড আই প্রিজিউম। মানে কি বলতেছি, কি আমি যাদের সাথে কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, বা যাদের নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, ফর আই হ্যাভ নন দেম অল অলরেডি, আমি তো সব কিছু জানি, নন দেম অল, আমি সব জানি, সবই আমার জানা, সবই আমি বুঝি। হ্যাঁ, হ্যাভ নন দ্য ইভিনিংস মর্নিংস অ্যান্ড আফটারনুনস, হ্যাঁ, একটা দিন কেমন, হ্যাঁ, তার ইভিনিংস মর্নিংস আফটারনুন সম্পর্কে সব আমার জানা আছে। এমনকি আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস, মানে কি আমি আমার পুরো জীবনটাকেই কফি স্পুন দিয়ে, যেমন করে কফি মাপে না মানুষ, ওরকম করে আমি আমার জীবনটাকে মেপে দেখছি। আই নো দ্য ভয়েসেস ডাইং উইথ আ ডাইং ফল বিনিথ দ্য মিউজিক ফ্রম আ ফার্দার রুম, এবং আই নো দ্য ভয়েসেস, মানে কি ওই যে রুম থেকে মিউজিক বাজতেছে, ওখানে যারা নাচা গানা করতেছে, হ্যাঁ, মজা করতেছে, আমি সব ভয়েস জানি,
ওখানে কারা কারা আছে সবাইকে আমি চিনি। আই নো দ্য ভয়েসেস ডাইং উইথ আ ডাইং ফল, হ্যাঁ, বিনিথ দ্য মিউজিক ফ্রম আ ফার্দার রুম। সো হাউ শুড আই প্রিজিউম, মানে কি আমি কিভাবে কথাগুলো বলবো, আমি কিভাবে, তাহলে আমার তো সবাইকে চেনা আছে, সবাই তো আমাকে জানে। অপরিচিত লোককে অনেক কিছু বলা যায় না বলো তো? কারণ ভাবি যে ও আর কি বলবে, ও আমার সম্পর্কে আর কী বা জানবে, ও আমার কথা কাকেই বা বলতে যাবে। কিন্তু আমি তো সবাইকে চিনি, সবাই তো আমার পরিচিত। এখন কিছু বলতে গিয়ে যদি কিছু একটা খারাপ কিছু হয়ে যায় তখন কেমন হবে বলো? অনেক সময় প্রেমের কথা অপরিচিত লোককে বলা সহজ না পরিচিত লোককে বলা সহজ? মানে মনে করো তুমি কোনো কাছের একজন বন্ধুকে তোমার ভালো লাগে, তুমি তাকে বলতে যাচ্ছ, অথবা অপরিচিত কোনো মেয়েকে তোমার ভালো লাগার কথা বলতে যাচ্ছ, কার কাছে বলা সহজ বলো? অপরিচিত ব্যক্তি স্যার। পরিচিতর কাছে বলতে সমস্যা কিসের? ও তো পরিচিত। ও তো সবাইকে বলে ফেলবে এবং এটা নিয়ে পরে আমাকে খোটাও দিতে পারে স্যার। মানে কি ভাবে, বন্ধুত্ব থাকবে কিনা, নাকি সে আমার উপর রাগ করবে কিনা, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যাবে কিনা, এরকম একটা বিষয় যা আমরা হয়তো বলে ফেলতে পারবো না। তাই সে বলছে দেখো যে দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য মোনোটোনি অ্যান্ড রিপিটেশনেস অফ হিস লাইফ। বলছে আমরা সবই জানি, সবই কিছুই, আমার জীবনটা তো আমি অলরেডি সেই ইয়ার মতো, টেনিসনের মতো, হ্যাঁ, এই কি জানো, ইউলিসিসের মতো, যে আমার জীবন সম্পর্কে সব জানা আছে, একই কথার কী বা বলবো। বলছে বাই সেইং হি হ্যাজ মেজার্ড আউট, দেখো, মাই লাইফ উইথ কপি স্পুনস, Eliot uses a metaphor to show how his existence is composed of many small trivial actions and routines. সবই তো আমার জানা, suggesting a lack of excitement and meaningful experience. The voice is dying with a dying fall beneath distant music, মানে ওই যে দূরে মিউজিক বাজতেছে, ওই মিউজিকের সাথে মানুষ কথা বলছে, মানুষের কথা হারিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এটা সেন্স কিছু, a sense of fading social interaction and emotional distance. The speaker feels disconnected like an observer rather than an active participant in life. মানে সবাই যা নিয়ে কথা বলছে, ওই কথাগুলো বলতে আমার খুব একটা ভালো লাগে না, আমার ওগুলো ভালো লাগে না, ওগুলো তো আমি জানি, ওকে আমি কী বা কথা বলবো, কী নিয়ে কথা বলবো? অনেক আছে না সারাদিন কথা বলে যায়, আবার কেউ আছে কথা বলতে পারে না, কারণ সে মনে করে সব কথা তো আছে, সবাই তো আমরা জানি, একই কথা পেরে আবার কী লাভ? That was the proof of questions his own right to take risks or presume to act because his life has been so cautious and repetitive. This reflects his deep self-doubt and hesitancy. These lines highlight the poem's central theme of time wasted, fear of action, and the emotional paralysis of the modern individual. একই কথা, একই থিমেটিক আইডিয়া কিন্তু বারবার এখানে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত একটু রাখি, হ্যাঁ? তাহলে কতদূর পড়া হলো? 54 পর্যন্ত পড়েছি, বাকি টুকু আমরা আগামী দিন আশা করি শেষ করতে পারবো। তোমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবা, না? ঠিক আছে স্যার। তাহলে ওই রুমে যাও। আচ্ছা, তাহলে কত দূর আছে ওই পর্যন্ত তোমাদের একটু পড়তে বলেছিলাম, আশা করি তোমরা কি পড়েছিলা আগে? জি স্যার, পড়েছিলাম। আচ্ছা, আছে হচ্ছে কত দূর, 131, আশা করি আগামী দিন হয়ে যাবে। তো তোমরা একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি আগামী দিন আমরা শেষ করতে পারবো। তো দেখো, ঘুরে ফিরে কথাগুলো মানে কবিতার সেই গল্পের মতো সেন্স না কিন্তু, যে একটা ধারাবাহিক গল্পের মাধ্যমে আমরা বুঝে যাবো তেমন না কিন্তু, হ্যাঁ, এখানে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করছে, সেই সিচুয়েশন মধ্য দিয়ে তিনি কী বোঝাতে যাচ্ছেন সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, সেটা হলো বড় বিষয়। মোবাইল ফোনটা দাও তো। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। তাহলে একটু যেটুকু পড়ানো হলো সেটুকু আবার একটু বারবার দেখবা, বিশেষ করে অ্যানালাইসিস পার্টগুলো একটু ভালো করে দেখবা, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।